ভাই আজকে ক্লাস শুরু করব। এখন আমরা যেটা শিখব বা আজকের ক্লাসে যেটা থাকবে সেটা হলো চার্ট প্যাটার্ন। আজকে আমরা মূলত চার্ট প্যাটার্ন শিখব। এই চার্ট প্যাটার্ন শেখা হয়ে গেলে মোটা তরফা বলতে পারি যে আমাদের ট্রেডিংয়ের মোটামুটি সব কিছুই অনেকাংশেই শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি এরপর আমাদের যে সিলেবাসটা ছিল ওটার সাথে মিলাইলে দেখবেন মোটামুটি অলমোস্ট ডান। দেন আমরা বাইনারি শিখব, কেমনে ট্রেড করবেন না করবেন ওগুলা দেখবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা মূলত চার্ট প্যাটার্ন নিয়ে ক্লাস করব। ওকে, তাহলে এই চার্ট প্যাটার্নের ভিতরে 3 ধরনের চার্ট প্যাটার্ন থাকে। মার্কেটের ভিতরের ফ্লো কয়টা কে বলতে পারবেন? নিজেরা নিজেরা চিন্তা করেন তো, মার্কেটের ফ্লো কয়টা বা মার্কেটের ফেস কয়টা? কয় ধরনের মার্কেট রিয়াকশন দিতে পারে? কয় ধরনের? 3 ধরনের রিয়াকশন দেয়। কেমনে? একটা হলো আপনার কন্টিনিউশন, মার্কেট আপে আসে, আপের দিকেই যাইতে থাকবে। যেমন মার্কেট এইভাবে ট্রেন লাইনের মাধ্যমে আপের দিকে যাচ্ছে প্রত্যেকবার বস ক্রিয়েট করা, এটা একটা সিচুয়েশন। দেন আরেকটা সিচুয়েশন হইতে পারে মার্কেট উপরে যাচ্ছে, রিভার্সাল নিয়ে নিচে চলে আসছে, ইটস কল রিভার্সাল। আরেকটা হলো মার্কেটের ভিতরে সাইডওয়েজ মানে রেঞ্জ বাউন্ড করতেছে। তাহলে এটা হলো মার্কেটের 3টা স্ট্রাকচার। একটা স্ট্রাকচার হলো কন্টিনিউশন, আর একটা হলো আপনার রিভার্সাল, আরেকটা হলো আপনার নিউট্রাল। বুঝছেন? নিউট্রাল মানে সাইডওয়েজ, এখানে যে কোনো জিনিস হইতে পারে, ইটস কল নিউট্রাল। তাহলে এইটা হলো মার্কেটের 3টা ফেজ। সো আমাদের মূলত যেই চার্ট প্যাটার্নটা থাকবে ওই চার্ট প্যাটার্নটাও মোটামুটি সেমভাবেই কাজ করবে। 3টা ফেজ, যেমন আমি যদি এইখানে নিয়ে আসি, ফার্স্টেরটা হইলো আমার কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। আমি যদি এই জিনিসগুলো মার্কেটের ভিতরে দেখি, তার মানে এই জায়গাটাতে আমার মার্কেট কন্টিনিউয়াসলি যেই দিকটায় ছিল ওই দিকেই থাকবে। মানে মার্কেট ওর ক্যারেক্টারটা চেঞ্জ করবে না। বুঝছেন? মার্কেট ওর ক্যারেক্টার চেঞ্জ করবে না, ও যেই ক্যারেক্টার ছিল ওই ক্যারেক্টারটাতেই থাকবে। ইটস কল কন্টিনিউশন প্যাটার্ন, মানে যেই প্যাটার্নও ছিল সেম প্যাটার্নও থাকবে, ওর প্যাটার্ন চেঞ্জ করবে না। দেন মার্কেটের আরেকটা ফেজ হইতে পারে যেমন রিভার্সাল প্যাটার্ন। দেখেন, এটা যখন মার্কেটে ঘুরবে আমরা কি বুঝি যে এবার মার্কেট ওর ক্যারেক্টার চেঞ্জ করবে। ইটস কল রিভার্সাল প্যাটার্ন। সব কিছু ঘুরায় পেঁচায়া ডিপেন্ড অন প্রাইস অ্যাকশন। শুধু আমাদের চার্টটা মনে রাখার ক্ষেত্রে কিছু একটা ফলো করবে, বা যেটার মাধ্যমে আমরা চার্টগুলো ভালোভাবে মনে রাখতে পারবো। জাস্ট কিছু কিছু রিয়াকশন এই জিনিসগুলো ঘটে আর কি, এগুলা হলো কিছু প্যাটার্ন। এইটাই হলো চার্ট প্যাটার্ন। মানে চার্টের ভিতরে এই টাইপের প্যাটার্ন যদি হয় তখন আমাদের প্রাইস অ্যাকশনের সাথে মিল থাকে। এইটাই, যেমন ধরেন এইখানে দেওয়া আছে বেয়ারিশ বটম, মানে কি মার্কেট বেয়ারিশ মানে কি আপ ট্রেন্ড থেকে ডাউনের দিকে যাবে। ওকে, তাহলে মার্কেট ধরেন এইখান থেকে যে আপ ট্রেন্ডে আসে, এখন বেয়ারিশ ডাবল টপ মানে কি দুইবার রিজেকশন নিচ্ছে, এই যে একবার রিজেকশন নিচ্ছে, এই যে একবার রিজেকশন নিচ্ছে। বাট আমরা যদি এই জায়গার প্রাইস অ্যাকশন জানি, আমরা জানি একটা আপ ট্রেন্ডের মার্কেটে সেটা যদি 3 নম্বর এবং 4 নম্বর সুইংয়ে থাকে এবং ওই জায়গা থেকে যদি দুইবার রিজেকশন নেয়, তাহলে আমি বুঝি যে ওই জায়গায় বায়ারের ইন্টারেস্ট কমে যায়। বুঝছেন? বায়ারের ইন্টারেস্ট কমে যায়, তখন মার্কেটের ভিতরে রিভার্সাল এক ধরনের কাজ করে। সো এইটা আমরা জানি কিসের মাধ্যমে জানি? প্রাইস অ্যাকশনের মাধ্যমে জানি। বাট এই জিনিসটা আমি একটা প্যাটার্ন হিসাবেও কাজে দিতে পারি, ইটস কল্ড চার্ট প্যাটার্ন, যে এইটা মার্কেটে আসলে এই টাইপের জিনিসগুলো হইতে পারে। বুঝছেন? তাহলে মার্কেট যখন দুইবার যাবে, দুইবার যখন সেম জায়গা থেকে রিজেকশন নিবে, আমি প্রাইস অ্যাকশনের মাধ্যমেই জানি যে এইখান থেকে সেলিং এগ্রেসিভ হয়ে যাচ্ছে, বায়ার ওর ক্যারেক্টার হারাবে বা বায়ার ওর প্রেশার হারাচ্ছে। এবার মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হবে, আর ক্যারেক্টার চেঞ্জ মানেই রিভার্সাল। এটা তো আমরা জানি। সো এগুলাই কিছু প্যাটার্ন কাজ করবে বা কিছু প্যাটার্ন থাকে যেগুলো আমি মনে রাখতে পারি। বাট আসল কিন্তু প্রাইস অ্যাকশন, সব ডিপেন্ড অন প্রাইস অ্যাকশন, সব কিছু প্রাইস অ্যাকশনের উপরেই ডিপেন্ডেন্ট। বুঝছেন? ওকে, তাহলে এটা হলো আমার রিভার্সাল। এবার মার্কেটে যখন এই রিভার্সালের প্যাটার্নগুলো ঘটবে, আমি কি বুঝবো? যে মার্কেটের ভিতরে রিভার্স হয়ে যাবে, মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে ফেলবে। এটা হলো 2টা ফেজ। আর একটা হলো আপনার সাইডওয়েজ ফেজ, যেমন এটা হলো আমার নিউট্রাল ফেজ। মানে মার্কেট এই টাইপের জিনিস যদি থাকে তখন আমরা ব্রেকআউটের মাধ্যমে ট্রেড করি। আর আমরা জানি মূলত মার্কেটের ভিতরে 2 ধরনের ট্রেডার থাকে, ব্রেকআউটের ট্রেডার এবং রিভার্সালের ট্রেডার। বুঝছেন? তাইলে আমি যদি ব্রেকআউটের ট্রেড করতে চাই তাহলে এটা কন্টিনিউশনের মতন হয়ে যাবে। যেমন দেখেন এইখানে কন্টিনিউশন দেওয়া আছে, মার্কেট ওর যে ডিরেকশন ছিল ওর ডিরেকশনেই আছে, বাট কিছু সময়ের জন্য অ্যাকুমুলেশন ফেজটার করতেছে, বাট সেম সেলারের জায়গা থেকে রিজেকশন নেই, আস্তে আস্তে মার্কেট একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতন বানাচ্ছে। এই জায়গাটা থেকে যদি ব্রেকআউট করে রিটেস্টের পর আমি বড় মুভ ধরার একটা সুযোগ থাকে। বাট মার্কেট আইডিয়ালি কোন জায়গা থেকে রিভার্স হবে
প্রিভিয়াস যে জোনটা আছে এই জোনে যখন মার্কেট আসবে তখন এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ হলে রিভার্স হবে, তাই তো? বাট এখানে রিভার্স হবে না, একটু অ্যাকুমুলেশন হইতে পারে বা এখানে প্রাইজের কারেকশন হইতে পারে বা মার্কেটের ভিতরে লিকুইডিটি না থাকতে পারে, এই জন্য মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে অল্প সময়ের জন্য, দেন মার্কেট ওর ডিরেকশনই যাবে। ইটস কল কন্টিনিউশন। তাহলে আমি কন্টিনিউশনের ভিতরে কি করতেছি, ব্রেকআউটে ট্রেড করতেছি। আবার নিউট্রাল যে প্যাটার্নগুলো আছে, মানে যেটার ভিতরে মার্কেটে কি হচ্ছে আমি কিছু জানি না, বাট সিচুয়েশন বেসে আমি ট্রেড নিতে পারবো, এই জায়গাটাতেও আমি মূলত ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড নিচ্ছি। এই যে দেখেন এখানে দেওয়াই আছে, যদি উপরের দিকে ব্রেক হয় আমি উপরের দিকে ট্রেড নিব, যদি ডাউনের দিকে ট্রেড হয় তাহলে আমি ডাউনের দিকে ট্রেড নিব। ইটস কল ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার, বুঝছেন? তাহলে দুই ধরনের ট্রেড হয়, যদি মার্কেট কন্টিনিউশন এবং ন্যাচারাল প্যাটার্ন কাজ করে বা নিউট্রাল প্যাটার্ন কাজ করে, তখন এইখানে কি হবে, ব্রেকআউটের ট্রেডাররা ট্রেড নিবে। আর যদি কেউ বলেছে না আমি রিভার্সালের ট্রেড নিব, তখন একমাত্র রিভার্সালের যে প্যাটার্ন থাকবে ওই প্যাটার্নটাই কাজ করবে। তাহলে মার্কেটে 3 ধরনের চার্ট প্যাটার্ন থাকে। এখন হোয়াট ইজ চার্ট প্যাটার্ন? চার্টের ভিতরে যে প্যাটার্নগুলো কাজ করে অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন থেকেই আসছে জিনিসগুলো সব কিছু, বাট চার্টের মাধ্যমে আমি এটারে ডিফাইন করতে পারতেছি। ইটস কল চার্ট প্যাটার্ন। এইগুলা রাখতে পারেন আপনি চাইলে, 3-4টা জিনিসই আছে। আজকের পর এগুলার পর আপনার মানে 2-3 দিন প্র্যাকটিস করার পরে আপনার একদম এইটা এগুলো সব আলাদা আলাদা থাকবে, ওগুলো দেওয়ার দরকার নেই। এই 3টা চার্ট যদি আপনি মোটামুটি রাইখা দেন আপনার কাছে, বা আপনি যদি একটু মুখস্থ করে রাখেন, এনাফ, মোর দ্যান এনাফ। আমি বলবো প্রথম 1.5-2 মাস হয়তো আপনার পিকচার থাকতে পারে, আফটার 2 মান্থ প্র্যাকটিস শেষ হইলে আপনি চার্টগুলো সরায় ফেলবেন, তখন আপনার চার্টের উপর ডিপেন্ডেবল হয়ে যাবেন। চার্টের দিকে তাকাবেন আর চিন্তা করবেন এই টাইপের যদি কিছু হয় তখন আমি ট্রেড নিব, বুঝছেন? আমরা ডিপেন্ডেন্ট হব না, ডিপেন্ড হব একমাত্র নিজের উপরে। তাইলে এবার সবার আগে এই জায়গাটা থেকে আমি নিউট্রাল যে চার্ট প্যাটার্নগুলো আছে ওইটারে একটু ব্রিফিং দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তাইলে আমি মূলত দেই সবার আগে নিউট্রাল প্যাটার্ন। এবার আমি যদি নিউট্রাল প্যাটার্নের ভিতরে দেখি, 2 ধরনের নিউট্রাল প্যাটার্ন আছে। একটা হলো আপনার অ্যাসেন্ডিং, আর একটা হইলো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, বুঝছেন? বাট এইটার আগে মার্কেটের ফেজ দেখে নিই, কন্ট্রাক্টিং এবং এক্সপ্যান্ডিংয়ের একটা ফেজ থাকে। মার্কেট কন্ট্রাক্ট মানে কি, মার্কেট ছোট হচ্ছে আস্তে আস্তে। ধরেন মার্কেটে এখান থেকে মুভ আছে, বাট প্রাইস আস্তে আস্তে ছোট করতেছে মার্কেটকে, ইটস কল কন্ট্রাক্টিং। মার্কেট কন্ট্রাক্ট করতেছে, বুঝছেন? আর একটা আছে যে মার্কেট ছোট ছোট পায়ে আস্তে আস্তে করে এক্সপ্যান্ড করতেছে মার্কেট, ইটস কল এক্সপ্যান্ডিং। তার মানে মার্কেটের এইটাও এক ধরনের ফেজ। যখন মার্কেটের ভিতরে বাইং সেলিং না হবে তখন মার্কেটের ভিতরে কন্ট্রাক্টিং হতে থাকবে। আমি চার্টের ভিতরে দেখাচ্ছি, সমস্যা নেই, চার্টের মাধ্যমে দেখাবো। আর এটা হবে আমার এক্সপ্যান্ড। একটু মাথাটারে খুলেন, কারণ আমি যদি ফার্স্টেই আপনার চার্ট দেখাই দিই তাহলে আপনি হয়তো ভাববেন না। কন্ট্রাক্ট মানে কি, মার্কেটের ফ্লো থাকবে, ওই ফ্লো থেকে আস্তে আস্তে মার্কেট ছোট হইতে থাকবে, ইটস কল কন্ট্রাক্টিং। কারণ মার্কেট ওর যে বাইং সেলিং আছে বা লিকুইডিটি আছে এটা মোটামুটি হারায় ফেলতেছে। বাট এই দেখেন, ধরেন এইখান থেকে মার্কেট আস্তে আস্তে ছোট হচ্ছে, ইটস কল কন্ট্রাক্টিং। বাট যখন মার্কেট কন্ট্রাক্ট করে, এই কন্ট্রাক্টের পরে যদি আমরা ব্রেকআউটের মাধ্যমে ভালোভাবে ট্রেড নিতে পারি, যদি আমাদের লাইগা যায়, বড় মুভ আসে মার্কেটের ভিতরে। কন্ট্রাক্টিংয়ের পরে অনেক বড় মুভ আসে, এই যে জিনিসটা দেখছি এইটাই হলো আমার কন্ট্রাক্টিং। এবার আমি যদি একটু এক্সপ্যান্ডিং দেখতে চাই, ছোট থেকে মার্কেট বড় হবে। আমরা বলি না যে ওর বিজনেস অনেক বড় হয়েছে, মানে এক্সপ্যান্ড করছে, ছোট বিজনেস ছিল এক্সপ্যান্ড করছে, এগুলো ইংলিশ শব্দ, এগুলো তো আপনারা জানেনই। ছোট থাকবে মার্কেটের ফ্লো, এইখান থেকে আস্তে আস্তে মার্কেট বড় হবে। তাই এখানে একটা স্ট্র্যাটেজি আছে। কন্ট্রাক্টিং মার্কেটের ভিতরে আমি অনেক বড় বড় মুভ ধরে ট্রেড করতে পারি, বুঝছেন? মার্কেট যখন দেখব কন্ট্রাক্ট হচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে, তার মানে এই জায়গাটা থেকে প্রাইসের অনেক বড় বড় ফ্লো আসে, অনেক বড় ফ্লো আসে। যখন মার্কেটে ফ্লো আসবে, হয়তো আপনার স্টপ লস হইলে মানে $10 হইতে পারে, বাট প্রফিট হইলে এই কন্ট্রাক্টিংয়ের জোন থেকে আপনি খুবই ইজিলি 1:5 1:4 ট্রেড খুঁজা পাইতে পারেন, বুঝছেন? এইটা হলো কন্ট্রাক্টিংয়ের মানে ভালো দিক। এবার কন্ট্রাক্টিংয়ের খারাপ দিকও আছে, এখানে ফেক ব্রেকআউট অনেক বেশি দেয়, ট্রাপ বেশি করে, বুঝছেন? সো আপনারা একবার স্টপ লস হিট করানোর পরে দেখতেছেন যে মার্কেট ওর ডিরেকশনে যাওয়া শুরু করছে, তখন কি হবে, স্টপ লসটা হিট হয়ে যাবে। বাট হিট হইলেও সমস্যা নেই, কন্ট্রাক্টিংয়ের ভিতরে বড় বড় মুভ পাওয়া সম্ভব। মানে এখানে আপনার ক্যাপিটাল অনেক গুণ বাইরা যায়, বুঝছেন? ইটস কল কন্ট্রাক্টিং। আর এইখানে হবে কি,
এক্সপ্যান্ডিং। হোয়াট ইজ এক্সপ্যান্ডিং? এই এক্সপ্যান্ডিংয়ের মার্কেটে আপনি রেঞ্জ বাউন্ড ট্রেড করতে পারবেন। কেমনে? সাপোর্ট রেজিস্ট্যান্স। আপনি জানেন যে মার্কেট এই জায়গাটা থেকে এক্সপ্যান্ড করা শুরু করছে, আস্তে আস্তে এক্সপ্যান্ড। তাইলে আপনি এইখান থেকে ট্রেন্ড লাইন ড্র করবেন, এইখান থেকে ট্রেন্ড লাইন ড্র করবেন। কি করবেন? এখান থেকে যখন আপনার রিজেকশন আসতেছে, আপনি জানেন মার্কেটে যদি বাই হয় মার্কেটে সেলও হবে। ভাই চার্টে নিয়ে আমি দেখাইতে পারবো, বাট ওগুলা তো অনেক সময়ের ব্যাপার। আপনারা এতটুকু এখন হয়ে গেছে, এইভাবে বুঝাইলেও আপনারা বুঝেন মার্কেটের, কারণ এতটুকু যোগ্যতা আল্লাহ এখন আপনাদের দিছে, এতটুকু নলেজ আছে আপনাদের। তাও আমি দেখাবো চার্টে, সমস্যা নেই, বাট আগে ফান্ডামেন্টালটা একটু বুঝাই নিই। তাহলে এইখান থেকে যদি আমি বাই করি, আমি জানি মার্কেটে লম্বা একটা বাইং হয়েছে, সেলিংও হবে, একদম অন্য কোনো ধরনের স্ট্র্যাটাজি নেই, এইটাই একটা বেসিস, মার্কেট বাইং হয়েছে, সেলিংও হবে। ওকে, এবার এইখান থেকে ধরেন আমি বাই করলাম, ওভারঅল ট্রেন্ড দেখবেন, মার্কেটের সিচুয়েশন দেখবেন, মার্কেটের এগ্রেসিভনেস দেখবেন, সব কিছুই দেখবেন, তারপর আপনি এখান থেকে সেল করবেন। বাট আইডিয়ালি আপনি জানেন যেহেতু মার্কেট কন্ট্রাক্ট করতেছে, জিগজ্যাগ মুভমেন্ট করতেছে, তাহলে এইখান থেকে যদি আমি বাই করি, মার্কেট এই পর্যন্ত আসবে, আবার এইখানে এই পর্যন্ত যাবে, বুঝছেন? কারণ মার্কেট আস্তে আস্তে এক্সপ্যান্ড করতেছে। তাহলে এক্সপ্যান্ডের ভিতরে আমি কি করব? সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবো, সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে ট্রেড করতে পারবো। আর কন্ট্রাক্টিংয়ের ভিতরে আমি বড় বড় মুভের মাধ্যমে ট্রেড করতে পারবো। এবার আমি আপনাদের একটু চার্টে নিয়ে দেখাই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এক্সপ্যান্ডিং, এই যে দেখেন মার্কেট আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে। পরে এই এখন এখানে এক্সপ্যান্ডের ভিতরে বা কন্ট্রাক্টিংয়ের ভিতরে কেমনে ট্রেড নেবেন ওইটা আপনি জানেন ভাই। ট্রেন লাইন যা থাকে, কখনোই আপনি ট্রেন্ডের বিপরীতে যাবেন না, এটা 100% মনে রাখেন, কখনোই ট্রেন্ডের বিপরীতে যাবেন না। বাট এটা একটা মার্কেটের ফেজ, এই টাইপের হবে। দেখেন মার্কেট কিন্তু র্যালি ছিল, অনেক ভালো র্যালি ছিল, এবার মার্কেট আস্তে আস্তে অ্যাকুমুলেশন করতেছে বা মার্কেটের ভিতরে বাইং সেলিং কমতেছে। এবার ব্রেকআউট ব্রেকডাউনের মাধ্যমে আমি এখানে ট্রেড করব। যদিও আমি জানি কন্ট্রাক্টিংয়ের ভিতরে স্টপ লস হিট করায় দিবে ওভারঅল, বাট আমি এখান থেকে বড় বড় মুভ ধরতে পারবো। এখন ট্রেডিং জিনিসটাই তো ভাইয়া সম্পূর্ণ আমরা জানি, মানে সব কিছু ভাগ্যের উপরে, মানে প্রিডিক্টেবল একটা জিনিস, এখানে যে কোনো জিনিস হইতে পারে। সো এইসব জায়গা থেকে মুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখেন যে আপনি যদি এই জায়গাটাতে খেয়াল করেন, এটা মূলত এক ধরনের কন্ট্রাক্টিংয়ের ট্রেড, মানে প্রাইসটা আস্তে আস্তে কন্ট্রাক্ট হচ্ছে, বুঝছেন, ছোট হচ্ছে, এই যে প্রাইসটা ছোট হচ্ছে, বাট প্রাইসে যখন ভালো ফ্লো আসছে, একটা ক্যান্ডেলের ভিতরে ফ্লো আসবে। এখন ধরেন মার্কেটে অনেকক্ষণ ধরে ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, অনেকক্ষণ ধরে ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, অনেকক্ষণ ধরে হুট করে একটা বড় ক্যান্ডেল হয়ে গেল, তার মানে কি? মার্কেটের লিকুইডিটি আসছে, মানে বাইং সেলিং আসছে। এইবার এই লিকুইডিটি আসার পরে আপনি এইটার কনফার্মেশন নিয়ে যদি আপে ট্রেড নেন, যদি আপনার পক্ষে থাকে ট্রেড উপরে তো অনেক যাবে, আর যদি আপনার পক্ষে না থাকে, ট্র্যাপ হয়, তাইলেও আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন। কারণ মার্কেটের একটা বায়ার যখন এখানে কিছুই থাকে না, যখন মার্কেটে ভালো এগ্রেসিভ বাইং আসে, তখন এগ্রেসিভ সেলিংও আসবে। কারণ বাই যারা করছে, কেউ কিনার পরেই কিন্তু ও বাই করছে, তার মানে যখন মার্কেট ছোট ছোট মুভ দিবে, এরপরও যদি মার্কেট বড় একটা ক্যান্ডেল বানায়, তার মানে এইখানে বায়ার সেলার দুইজনই আছে, মানে কেউ সেল করলেই তো কেউ বিক্রি করছে, মানে কিনছে, আবার কেউ কিনলেই তো কেউ সেল দিছে। তার মানে একটা ক্যান্ডেল যদি বড় থাকে, যেমন এই ক্যান্ডেলটা, এখানে বায়ার সেলার দুইজনই ইনভলভ, এমন না, হ্যাঁ ডমিনেটিং ব্যাপারটা থাকে যে এখানে কে ডমিনেট করতেছে, বাট মার্কেটে কিন্তু ফ্লো আসছে, মার্কেটে ফ্লো কিন্তু আসছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এইটা হলো আপনার কন্ট্রাক্টিং। তাহলে কন্ট্রাক্টিংয়ের পরে যখন মার্কেটে ভালো একটা ক্যান্ডেল থাকবে, আমি বুঝবো যে মার্কেটে এখান থেকে এগ্রেসিভ কিছু হইতে পারে। এইবার যদি আপনার আসলেই এটা ফেক ব্রেকআউট না হয়, মার্কেট তো বহুত উপরে যাবে, আর যদি এখান থেকে ব্রেকআউট হওয়ার পর ট্র্যাপ করে, তাইলেও মার্কেট নিচে যাবে, আপনার স্টপ লস হয়তো হিট হবে, স্বাভাবিক, বাট মার্কেট এখান থেকে যে কোনো একদিকে মুভ দিবে, বিকজ মার্কেটের ভিতরে লিকুইডিটি আসছে, বুঝছেন? এই যে জিনিসটা, এটা হলো আমার কন্ট্রাক্টিং। এবারে কন্ট্রাক্টিংয়ের বেসে আপনি কিন্তু ট্রেড নিতে পারবেন। এবার যদি একটু এক্সপ্যান্ডিংয়ের চিন্তা করি, যে মার্কেট এক্সপ্যান্ড করতেছে কেমনে, এই যে দেখেন এটা হলো মার্কেটের এক্সপ্যান্ডিং। এবার এইটার মাধ্যমে আপনি জিগজ্যাগ মুভমেন্টে ট্রেড করতে পারবেন, যদিও সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যারি করবে, সমস্যা নেই, বাট আপনি জিগজ্যাগ মুভমেন্টে ট্রেড করতে পারবেন। কেমনে? মার্কেট অনেকক্ষণ ধরে কন্ট্রাক্টিং হচ্ছিল, এইখান থেকে মোটামুটি ভালো ফ্লো আসছে, ওকে, এইবার এইখান থেকে দেখেন জিগজ্যাগ মুভমেন্ট হচ্ছে, দেখছেন জিগজ্যাগ মুভমেন্ট হচ্ছে, মানে কি? প্রাইস কন্ট্রাক্টিং হচ্ছে, এই যে আস্তে আস্তে এক্সপ্যান্ড করতেছে মার্কেট, এই যে এক্সপ্যান্ড করতেছে, তার মানে এবার এইখান থেকে আমি ট্রেড নিতে পারবো, এগ্রেসিভলি কিছু একটা করতে পারবো। দেখেন
এইখানে যেই ট্রেড নিছে কিসের বেসিসে নিছে, এই যে একটা বাইং, এগ্রেসিভ বাইং, ক্যান্ডেলের শ্যাডো দেখলেই বোঝা যায় এইখান থেকেও মোটামুটি বাইং আসছে, বাট অতটুক যাইতে পারে নাই এইখান থেকে। বাট মার্কেট কোন ফেজে? মার্কেট তো এক্সপ্যান্ডিংয়ের ফেজে, ওইটা থেকে ওইখান থেকে কনফার্মেশনের পরে ট্রেড নিয়ে নিছে। বাট আইডিয়ালি আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও কেমন হওয়া উচিত? বাট আমাদের আইডিয়ালি যে কোনো এইসব মুভমেন্টের ভিতরে অনেক বেশি রিস্ক টু রেওয়ার্ড রেশিও রাখবেন না। কেন রিস্ক টু রেওয়ার্ড রেশিও রাখবো আমরা? কন্ট্রাক্টিংয়ের ভিতরে, কারণ মার্কেট কন্ট্রাক্ট হওয়ার পরে বড় ধরনের মুভ আসে, এই জায়গাটাতে প্রাইস থমকায় থাকে। যখন হুট করে মার্কেটে বাইং সেলিং আসে, আশা থাকে ওইখানে মুভ আসার, বাট এখানে তো অলরেডি মার্কেটে লিকুইডিটি আছে। তাহলে এই সব জায়গায় আমরা ছোট ছোট টার্গেট রাখবো, বেশি বড় না, যেমন 1:1, 1:2 এইভাবে টার্গেট রাখলে ফুলফিল হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তাহলে এটা হলো আমার কন্ট্রাক্টিং এবং এক্সপ্যান্ডিং। এই জিনিসটা কি? এই জিনিসটা কোনো কন্টিনিউশন ট্রেন্ডও না, এটা কোনো ধরনের রিভার্সেলও না, এটা হলো জাস্ট আপনার নিজস্ব প্রিডিক্টেবল গেম, আর কিছুই না। ওকে, তাহলে আমরা মোটামুটি এবার কন্ট্রাক্টিং শিখা গেছি। এইবার আমরা যে জিনিসটা শিখবো, আমরা রিভার্সেল প্যাটার্ন দেখব, বুঝছেন? এই যে দেখেন, এটা কি নিউট্রাল প্যাটার্ন দেখছিলাম, এবার এই নিউট্রালের ভিতরেই আমরা অ্যাসেন্ডিং এবং ডেসেন্ডিং দেখতেছি। এবার ওই এক্সপ্যান্ডিং এবং আপনার কন্ট্রাক্টিংয়ের যে ব্যাপারটা, এই জিনিসটাই বলে অ্যাসেন্ডিং ডেসেন্ডিং। এইখানে অ্যাসেন্ডিংয়ের ভিতরে আরেকটা জিনিস সীমিত, সেটা হলো অ্যাসেন্ডিংয়ের ভিতরে আপনার মার্কেট রেজিস্ট্যান্স থেকে বারবার রিজেকশন নেয়, আর ডেসেন্ডিংয়ের ভিতরে সাপোর্ট থেকে বারবার রিজেকশন নেয়। এইখানে কি হয়েছে দেখেন, অ্যাসেন্ডিংয়ের ভিতরে যে কোনো একটা জায়গা থেকে রিজেকশন নিচ্ছে। যেমন এইখানে আমি যদি অ্যাসেন্ডিং চিন্তা করি, সেলারেরা একটা জোন থেকে রিজেকশন দিচ্ছে বারবার। আবার ডেসেন্ডিংয়ের যদি চিন্তা করি, তাহলে এখান থেকে বায়ারের একটা জায়গা থেকে বারবার রিজেকশন দিচ্ছে, খেয়াল করছেন? বাট আমি যদি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে যাই, এই জায়গাটাতে কিন্তু প্রাইসটা কন্ট্রাক্ট করতেছে, খেয়াল করছেন? প্রাইসটা কন্ট্রাক্ট করতেছে। এবার এইখান থেকে ডিফারেন্ট টাইপের মুভ আসতে পারে, কারণ এইটা হবে আপনার কন্ট্রাক্টিং, এটা হবে আপনার এক্সপ্যান্ডিং। এই যে এখানে দেওয়া আছে এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল, এটা হলো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, বাট প্রাইসটা কন্ট্রাক্ট হচ্ছে। আর এইটা কি? অ্যাসেন্ডিং ট্রায়াবল। এবার অ্যাসেন্ডিংয়ের ভিতরে আর সিমেট্রিক্যালের ভিতরে পার্থক্যটা কই? অ্যাসেন্ডিংয়ের ভিতরে যে কোনো একটা লেভেল ব্লক করে ফেলে মার্কেট, যেমন এইখানে সেলাররা বায়ারদের ব্লক করে ফেলছে, বুঝছেন? এখন এইখান থেকে যে সেল করতেছে, এইখান থেকে যে সেল করতেছে, এইখান থেকেও সে সেল করতেছে, এই যে ও সেল করতেছে, ও সেল করতেছে, ও সেল করতেছে। যখনই মার্কেটে এইখান থেকে সেলাররা এইখান থেকে বারবার যদি সেল অর্ডার রান করে, ওদের স্টপ লস থাকবে এইখানে, আর ওদের টার্গেট থাকবে মূলত 1:1, 1:2 যাই থাকুক, এটা হলো সেলারদের টার্গেট। তাহলে এইখান থেকে যখন মার্কেট মুভ দিয়ে ব্রেকআউট করে দিবে, এখানে সবার সেলারদের স্টপ লস হিট হয়ে যাবে। আইডিয়ালি এইটাই হওয়ার কথা। যদি এইখান থেকে সেলারদের স্টপ লস হিট হয়ে যায়, বায়াররা এগ্রেসিভ হয়ে যাবে, কারণ নতুন কোনো সেলার এখান থেকে এন্ট্রি নিবে না, আমরা কোনো ট্রেড লস করলে এন্ট্রি নিই না, তখন এইখান থেকে বাইং আসতে পারে। ওকে, একটা ফেজ। এবার এমন হইতে পারে যখন এইখান থেকে ব্রেকআউট হয়ে গেল, যখন এইখান থেকে ব্রেকআউট হয়ে গেল, তখন ভাববেই যে এইখান থেকে এগ্রেসিভ বাইং আসছে। এবার বায়াররা এইখান থেকে অর্ডার রান করা শুরু করবে। তাহলে বায়াররা যদি এইখান থেকে অর্ডার রান করে, মার্কেট কই যাবে? উপরের দিকে যাবে। তাহলে বায়ারদের স্টপ লস কই থাকবে? ডাউনে থাকবে, বুঝছেন? এই টপিকটা নিয়ে আরও একবার বলছিলাম আমরা। সো ব্রেকআউট ডাউনের মাধ্যমে ট্রেড তো আমরা নিব, বাট একটু কনফার্মেশনের পর নিব। চেঞ্জিং পোলারিটি হবে ঠিক আছে, বাট যেই জায়গাটা থেকে আমরা ব্রেকআউটটা হয়েছে, ফার্স্ট ব্রেকআউট, পরের বার ব্রেক অফ স্ট্রাকচারটা যেন হয়, এইটা আমরা খেয়াল রাখবো। মানে কি, প্রিভিয়াস যে সুইং থাকবে, এই সুইংটা যাতে অ্যাটলিস্ট ভাঙে। সো এই সুইংটার যদি অ্যাটলিস্ট ভাঙে, তখন আমি বুঝবো যে মার্কেট বায়াররা ডমিনেট করতেছে। বাট এইখানে এগ্রেসিভ মোটামুটি এক ধরনের ব্রেকআউট যদি হয়, এই ব্রেকআউটের পর যদি এইখান থেকে আমি অর্ডার রান করে দিই, হইতেই পারে আমার এইখান থেকে স্টপ লস হিট করে মার্কেট নিচের দিকে চলে আসবে, বুঝছেন? তাহলে এইখানে আমরা ট্রেড কেমনে নিব? একটু সময় পরে নিব, ব্রেকআউটের পর। এই যে ব্রেক অফ স্ট্রাকচার যদি হয়, তখন আমরা এখান থেকে ট্রেড রান করব। কারণ এতক্ষণ যখন সেলাররা ডমিনেট করছে, এইখানে যদি আসলেই এগ্রেসিভ বায়ার থাকে, আপনার এতটুকু মুভে কিচ্ছু হবে না। অনেকে আবার বলতে পারেন, ভাই এইখান থেকে তো অনেকটা মুভ, নো প্রবলেম। মার্কেট এখন আপে, যদি এইখান থেকে চেঞ্জ অফ পোলারিটির পরে ব্রেক অফ স্ট্রাকচার বানায়, মার্কেট এখান থেকে অনেক বড় মুভ দিবে। কারণ এতগুলা সেলারের যখন স্টপ লস হিট করে ফেলবে, মার্কেটে থাকবে শুধু বায়ার, মার্কেট অনেক দূর যাবে, পরে অনেক দূর যাবে, বুঝছেন? তাহলে এটা হলো অ্যাসেন্ডিং। মানে কি, সেলাররা এখান থেকে মার্কেটটা বারবার ডমিনেট করে, যখন সেলারদের বের করে দেয়, তখন এখান থেকে বায়াররা এগ্রেসিভ হয়ে যায়। বাট আমরা ট্রেড নিব একমাত্র ব্রেক অফ স্ট্রাকচারের পরে। সেমভাবে এইখানে কি,
রেজিস্ট্যান্স বারবার দিচ্ছে, ডিসেন্ডিংয়ের ভিতরে কি করতেছে, বারবার সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট লেভেল থেকে বারবার কি আসতেছে, রিজেকশন আসতেছে। এবার যখন এইখান থেকে সেলারেরা এই জায়গাটারে ভাঙ্গা ফেলবে, বায়ারেরা যখন বারবার এইখান থেকে অর্ডার রান করতেছে, বায়ারের স্টপ লস কই, নিচে, বায়ারের টার্গেট কই, উপরে, জাস্ট এইটার উল্টাটা। সো এইখান থেকে যদি রিজেকশন নেয়, সবাই দেখবে যে বারবার এইখান থেকে সবাই বাই করতেছে, বাই করতেছে, বাই করতেছে, মার্কেট নিচের দিকে ব্রেকডাউন দিবে, ব্রেকডাউনের ফলে বায়ারদের যত স্টপ লস আছে সব শেষ। এবার বায়ারদের স্টপ লস যখন শেষ হবে, সেলাররা এইখান থেকে এন্ট্রি নেবে। তাহলে এইখান থেকে আমি এন্ট্রিটা কখন নিব, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এইখান থেকে CHA যদি চেঞ্জিং পোলারিটি হয়, এবার এইখান থেকে আইসা যদি সেমভাবে রিজেকশন নেয়, আমি এইখান থেকে কিন্তু ট্রেড নিয়ে নিব না। অনেক যারা ভাই বড় বড় ট্রেডার, ওরা জানে যে চেঞ্জিং পোলারিটি সম্পর্কে মানুষ এখন জানা যাচ্ছে, অনেক জায়গায় শুনে। সো ওরা কি করবে, এইখান থেকে আপনি একটা দুইটা বাইং ক্যান্ডেল দিলেই ওরা নিয়েন না, অ্যাটলিস্ট ব্রেক অফ স্ট্রাকচারটা হোক। কারণ আমরা জানি একটা মার্কেট যখন চেঞ্জিং পোলারিটি হয়, বা একটা মার্কেটের যখন ক্যারেক্টার চেঞ্জ হয়, ওই ক্যারেক্টার চেঞ্জটা ভ্যালিড তখনই হয় যখন মার্কেটের ভিতরে ব্রেক অফ স্ট্রাকচার হয়। বুঝেন নাই? ওকে, ধরেন মার্কেট এইখান থেকে আপে যাচ্ছে, আস্তে আস্তে আপে যাচ্ছে, এইবার এই জায়গাটা থেকে মার্কেট ডাউনে আসলো, এই যে ডাউনে আসলো, কি পুল ব্যাকের এই জোনে চলে আসলো, ধরেন এটা আমার পুল ব্যাক। এবার মার্কেট এইখানে যদি ডাউনে আসে, এইটারে ব্রেক করলে কি হবে, আমার ক্যারেক্টার চেঞ্জ। ওকে, CHOCK, ওকে, এটা হলো আমার ক্যারেক্টার চেঞ্জ। এবার এটা হয়ে যাবে আমার চেঞ্জিং পোলারিটি। মার্কেট কি দিছে, ব্রেকডাউন দিছে, মানে কি ক্যারেক্টারটা চেঞ্জ হয়েছে, বাট ক্যারেক্টার চেঞ্জের কনফার্মেশন কই, প্রত্যেকটা জিনিসের কনফার্মেশন থাকে। এইবার মার্কেট যখন আবার এই চেঞ্জিং পোলারিটির ভিতরে যাবে, যদি এইখান থেকে একটা ভালো ক্যান্ডেল দিয়ে দেয়, আপনি কি ট্রেড নিয়ে নেবেন, এগ্রেসিভলি ট্রেড নেবেন? নিতে পারবেন না। কেন? আপনার কনফার্মেশন তো নাই। আপনি কনফার্মেশন ছাড়া কেমনে ট্রেড নেবেন? আপনি এখান থেকে কনফার্মেশন ছাড়া কেমনে ট্রেড দিবেন? তাহলে এই কনফার্মেশনটা কখন পাবেন? আবে হালাই, কি রে ভাই তুই? ভাই হ্যাঁ হ্যাঁ ভাই, একটু পরে ফোন দেন ভাই, একটু পরে ফোন দেন। আচ্ছা আমি ফোন দিব না। সরি ভাইয়া। ওকে, তাহলে এখান থেকে আমি ট্রেডটা কখন নিব, যখন এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হবে। এখান থেকে কনফার্মেশন পাইলেই কিন্তু আমি ট্রেড নিব না, কারণ এখন পর্যন্ত ক্যারেক্টার চেঞ্জ হয়েছে আমি দেখতেছি, বাট এখানে এগ্রেসিভ কিছু করতে পারবো না আমি। যদি আমি স্ক্যাল্পিং করি তাইলে আলাদা হিসাব, বাট আমি যদি পজিশন চাই, ওয়ান ডে ট্রেড করি, বা আপনার একটা ট্রেড 4-5 ঘন্টা হোল্ড করতে চাই, তখন কিন্তু ডিফারেন্ট, পুরো আলাদা। তখন এইখান থেকে এইটা কনফার্মেশন লাগবে, যখন মার্কেট এইখানে আসবে, এই যে এবার এই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এবার এইখান থেকে আমি কনফার্মেশন পাইছি, তখন এইখান থেকে আমি ট্রেড রান করতে পারবো। যখন এইটা ব্রেক করে দিবে, এইখান থেকে আমি রান করব, অনেক বড় মুভ ধরতে পারবো। কারণ মার্কেট যদি আপে থাকে, এইখান থেকে অনেকক্ষণ ধরে সেলাররা ডমিনেট করতেছে, তাহলে এইটা হবে অ্যাকুমুলেশন। এই যে এইটা হবে আপনার অ্যাকুমুলেশন। যদি এইটা অ্যাকুমুলেশন হয়, এটা কি হবে, পাবলিক পার্টিসিপেশন, আর আমরা এইখান থেকেই ট্রেড নিব। বুঝছেন? এইবার এইখান থেকে যদি অ্যাকুমুলেশন হয়, এই অ্যাকুমুলেশনের জোন থেকে তো আমি চাইলেও ট্রেড নিতে পারবো না। কেন পারবো না? কেন একটা আপ ট্রেন্ডে ডাউনে ট্রেড নেওয়ার জন্য পুরাই প্যারা। হ্যাঁ, এইটা হইতে পারে যে মার্কেটে বাইং হয়েছে, এবার হালকা সেলিং হবে। আর যত ধরনের স্ক্যাল্পার আছে, শর্টার টাইম ফ্রেমের ট্রেডার আছে, ওরা আপনার এইখান থেকে স্ক্যাল্পিংয়ের জন্য ট্রেড নিতে পারে, শুধু একটা সাইকোলজি দিয়া, যে অনেকক্ষণ বাইং হয়েছে, এবার কিছু হইলেও সেল আসবে। তাইলে কারণ কি, এটা একটা পুল ব্যাক তো বানাইতে হবে, মার্কেটে তো শুধু বাইং হয় না। সো এইখান থেকে ও 20-30 মিনিটের বা 10-15 মিনিটের স্ক্যাল্পিং করতে পারে এগ্রেসিভ, একটা দুইটা ক্যান্ডেল, ওইটা আলাদা হিসাব। আর স্ক্যাল্পিং যারা করবেন, আগামী ক্লাসে স্ক্যাল্পিং করব আমরা ইনশাল্লাহ। স্ক্যাল্পিং যারা করবেন তারা কি করবেন, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের বেশি মার্কেটতে এমনিও হোল্ড করবেন না। বুঝছেন? কারণ আপনার স্ক্যাল্পিংয়ের ভিতরে কিন্তু আপনার অত ট্রেন্ড আইডেন্টিফাই কাজ করে না। তখন আপনার ট্রেড এক্সিকিউট করার ক্ষেত্রে যদি সাপোর্ট লেভেল থেকে ট্রেড নেন, ঠিক আছে, তাইলে ঠিক আছে, তাইলে আপনি একটু হোল্ড করতে পারেন। যেমন এইখান থেকে যদি আপনি ট্রেড নেন, আপনি মোটামুটি হোল্ড,
ওকে, ধরেন ভাই এই জায়গাটা থেকে আমি বাই করছি, করতে পারবো না যদিও এইখানে আমি একটা কনফার্মেশন আসবে, এইখান থেকে যদি আমি বাই করি তখন আমি ট্রেন্ডের বেসিসে এটার একটু লম্বা হোল্ড করতে পারবো। বাট আমি যদি একটা আপ ট্রেন্ডের ভিতরে ডাউনের ট্রেড নিতে চাই তখন আমি অনেক বেশি হোল্ড করতে পারবো না, কারণ এই জায়গাটা থেকে যদি আমি ডাউনের ট্রেড নিই একটা কনফার্মেশনের পরে, আমি জানি এটা মিনিমাম একটা পুল ব্যাকের জন্য হয়তো নিচে আসতে পারে, বেশি আসবে না, তখন এইখানে আমি ছোট ছোট স্ক্যাল্পিং করতে পারি। বাট আমি যদি লম্বা পজিশন ধরতে চাই তাইলে আমার অন্য হিসাব, তখন আমার ক্যারেক্টার চেঞ্জ হওয়া লাগবে। তাহলে মার্কেটে আপনি শর্টার টাইম ফ্রেমে ট্রেড করলে ট্রেন্ডের বিপরীতে যাও ট্রেড করতে পারবেন যদি স্ক্যাল্পিং করেন, আর যদি স্ক্যাল্পিং না করেন আপনি ট্রেন্ডের বিপরীতে যায় ট্রেড করতে পারবেন না, বুঝছেন? আর স্ক্যাল্পিং আমরা কখন করব? যখন আমরা অনেক দিন পজিশনাল ট্রেড বা ডে ট্রেডিং করে ফেলবো, অনেক দিন যখন মার্কেটের সাথে আমাদের বন্ডিং ভালো হবে তখনই আমরা স্ক্যাল্পিং করব। যত বেশি এগ্রেসিভ হবেন মার্কেটে আপনার টাকা নিয়ে তত বেশি মজা নেবেও, বুঝছেন? সো আমরা অত এগ্রেসিভ হব না, কুল থাকবো। ওকে, তাইলে এবার আমরা রিভার্সালের কিছু ট্রেড দেখি। আশা করি অ্যাসেন্ডিং, ডেসেন্ডিং এবং সেমিট্রিক্যালের ভিতরের পার্থক্যটা বুঝছেন। আচ্ছা, আমি পিকচারটা ছাড়া বলি। অ্যাসেন্ডিংয়ের ভিতরে কি হবে? রিজেকশন কোত্থেকে আসবে? সেলার থেকে আসবে। এই যে বারবার সেম একটা জোন থেকে রিভার্সাল আসবে, বাট প্রাইস কিন্তু কন্ট্রাক্ট হবে। অ্যাসেন্ডিংয়ের ভিতরে প্রাইস কিন্তু কন্ট্রাক্ট হবে, বাট বারবার কোত্থেকে রিজেকশন আসবে? সেলার থেকে রিজেকশন আসবে। ইটস কল অ্যাসেন্ডিং। এবার যদি ডেসেন্ডিং চিন্তা করি তাইলে বারবার বায়ার থেকে রিজেকশন আসবে, সেম জায়গা থেকে বায়ার থেকে রিজেকশন আসবে। এই যে বায়ার থেকে সেমভাবে রিজেকশন আসবে। সেলার ইনভ্যালিড, ও আপনার রেঞ্জ বাউন্ড করবে, সেলার যা কিছু তাই করতে পারে, বাট বায়ার থেকে স্ট্রং রিজেকশন আসবে। অনেকে ভাববে কি যে বারবার বায়ার থেকে রিজেকশন আসতেছে তার মানে এইখানে মনে হয় বায়ারেরা অনেক বেশি এগ্রেসিভ হচ্ছে। এটা বুঝে না যে মার্কেটে কিন্তু সেলাররাও এগ্রেসিভ হচ্ছে, যার কারণে ও বারবার প্রাইসটার নিচে দিয়ে আসছে। এখানে আমি দেখতেছি যে মার্কেট বায়ার বারবার উপরের দিকে নিচ্ছে, বাট আইডিয়ালি কি হচ্ছে? প্রেশারটা কিন্তু সেলারের বেশি আসতেছে। কেন? সেলার আস্তে আস্তে মার্কেটটার কন্ট্রাক্ট করতেছে, মানে উপরে যাইতে দিচ্ছে না। বায়ার ডমিনেট কখন করবে? যখন মার্কেট এক্সপ্যান্ড করবে। তাহলে কন্ট্রাক্টিং যদি করতে থাকে আর ট্রেন্ড যদি ডাউনে থাকে, ধরেন ডাউন ট্রেন্ড, মানে ট্রেন্ড কই ডাউনে, এই যে ডাউন ট্রেন্ড, এই টাইপের একটা সিচুয়েশন হচ্ছে, বারবার 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 বায়ার প্রেশার দিচ্ছে বাট যাইতে পারতেছে না মার্কেট, এইভাবে কন্ট্রাক্টিং হচ্ছে। আর সেলার ধরেন এইখান থেকে মার্কেট ছোট করতেছে আস্তে আস্তে, তাহলে এইখানে সেলাররা ডমিনেট করতেছে। তখন যদি মার্কেট ডাউনে থাকে, ট্রেন্ড যদি ওর ডাউনে থাকে, এটা কি প্রাইজের একটা কারেকশন হচ্ছে। এবার এইখান থেকে যদি আপনার নিচের দিকে ব্রেকআউট দেয় তখন আপনি এগ্রেসিভলি ট্রেড নিতে পারবেন, বুঝছেন? তখন আপনি এগ্রেসিভলি ট্রেড নিতে পারবেন, কারণ একটা ডাউন ট্রেন্ডে বারবার বায়ার রিজেকশন দুই ধরনের জিনিস প্রকাশ করে। কেমনে? একটা হইলো যে মার্কেট যদি কন্টিনিউশন থাকে নিচের দিকে ব্রেকআউট দিবে, এক ধরনের সাইকোলজি যে বায়ার তো পুশ করতেছে বাট মার্কেট আপের দিকে যাচ্ছে না, এইটা এক ধরনের। আর যদি আপনি দেখেন, এখন বলতে পারেন ভাই ডাউন ট্রেন্ড থেকে যদি বারবার রিজেকশন আসে তাহলে তো ডাবল টপ ডাবল বটম হয়ে গেল, এইখান থেকে একটা রিজেকশন, এইখান থেকে একটা রিজেকশন, এইখান থেকে রিজেকশন। ডিপেন্ড, মার্কেটের ভলিউম ডিপেন্ড। এইটা ধরেন আপনার একটা ফেজ হচ্ছে, এখান থেকে বায়ারের রিজেকশন আর মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউনে যাচ্ছে। এবার এই জায়গা থেকে একটা বায়ার রিজেকশন দেখেন, সেমভাবে একটু পর দেখাচ্ছি। এইটা কি এক হবে? কখনোই। এখানে বায়ার এগ্রেসিভনেস বুঝাচ্ছে মার্কেটে বায়ারের ভলিউম আছে, এটা হয়ে যাবে আমার নেকলাইন। যখন মার্কেট এটা ভেঙে ফেলবে আমি এখান থেকে ট্রেড নিতে পারবো। কেন? কারণ এই জায়গাটাতে বায়ার বুঝাই দিছে, এগ্রেসিভনেস দেওয়া বুঝাই দিছে। বাট আমি যদি এই জায়গাটাতে খেয়াল করি, আমি আবার ড্র করি, মার্কেট নিচের দিকে আসতেছে বাট বায়ার বারবার পুশ করতেছে, সেলার ও মার্কেট বারবার পুশ করতেছে। তখন যদি প্রাইজের কন্ট্রাক্ট হয় আর বায়ার যদি ফিক্সড থাকে, যদি মার্কেট নিচের দিকে ব্রেকআউট দেয়, তাইলে সাইকোলজিটা কি হবে? যে বায়ার বারবার ট্রাই করতেছে বাট সেলারেরা আস্তে আস্তে মার্কেট কন্ট্রাক্ট করতেছে, মানে এখানে প্রেশারটা কিন্তু সেলারই দেখাচ্ছে, মানে ওরে চাপায় দিচ্ছে, বায়ারদের আস্তে আস্তে চাপায় দিচ্ছে। ইটস কল ডেসেন্ডিং। এটা হবে কই? ডাউন ট্রেন্ডে। এখন এইটা আর এইটা কি কখনোই সাইকোলজি এক হবে? হবে না। এইখানে ক্যান্ডেলের ভলিউম ভালো থাকবে, বুঝছেন? এই জন্য এটা হয়ে যাবে আপনার ডাবল বটম, মানে খুবই এগ্রেসিভলি এই জায়গাটা থেকে আপনি বায়াররা ট্রেড নিচ্ছে। এখানে এমন হইতে পারে যে ডিমান্ড জোন ক্রিয়েট করে ফেলতে পারে। এখানে স্ট্রং সাপোর্ট আপনি পাচ্ছেন না, সাপোর্ট স্ট্রং কখন হবে? যখন
সেলারদের যে জোন থাকবে এই জোনটারে ভাঙবে, বাট এখানে তো সেলারদের জোন ভাঙতেই পারতেছে না। তাইলে একে যদি ডাউন ট্রেন্ড থাকে আর এইভাবে যদি প্রাইস ওর ডিসেন্ডিং করে মানে কন্ট্রাক্টিং করে ডাউনের দিকে যদি ব্রেকআউট দেয়, তখন আপনি বুঝবেন বায়ারেরা ট্রাই করছিল এখানে ওদের সবার স্টপ লস হিট করায় মার্কেট ওর ডিরেকশনেই যাবে, ইটস কল ডিসেন্ডিং। এবার এই সেম জিনিসটা যদি আপ ট্রেন্ডে হয়, মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, বারবার সেলার পুশ করতেছে বাট বায়ার ডমিনেট করতেছে, সেলার ফিক্সড বাট বায়ার এখান থেকে বুঝাচ্ছে ভাই তুমি ট্রাই তো করতেছো বাট যেহেতু আমার ট্রেন্ড উপরে হবে না, কারণ মার্কেটে ভলিউম নাই। যদি ভলিউম না থাকে, এবার মার্কেট যদি ব্রেক দেয়, এইখানে যে সেলারগুলো ছিল এখানে ওদের স্টপ লস হিট হয়ে গেছে, আইডিয়ালি মার্কেট তখন এখান থেকে উপরেই যাওয়ার কথা। তাইলে ডিপেন্ড অন ট্রেন্ড, যদি ট্রেন্ডের বেসিসে মুভ ধৈরা ট্রেড করতে চান, বুঝতেছেন? এখন এই জায়গায় আর ডাবল বটম বা ডাবল টপের যে ব্যাপারটা, আপ ট্রেন্ড এইখান থেকে একটা জায়গা দেখলাম, আবার এইখান থেকে আরেকটা জায়গা দেখলাম, বাট এইখানে যদি ক্যান্ডেলের ভলিউম ভালো থাকে, এই রিজেকশনটা যদি ক্যান্ডেলের ভলিউম ভালো থাকে সেলিং, এবং এই রিজেকশনটা যদি সেলিংয়ের ভলিউম ভালো থাকে আর মার্কেট যদি মোটামুটি র্যালি নেয়, তখন আমি বুঝবো যে মার্কেটে সেলাররা এগ্রেসিভ হয়েছে। এখন আমি ওই যে গত ক্লাসে যেটা বুঝাইছিলাম ভলিউমের মতন, আমি তো কিনতেছি, মার্কেট আপে যাচ্ছে, বাট ভলিউম ইন্ডিকেটর দেখতেছে যে এইখানে ভলিউম নাই, ভলিউম নাই, মানে যেই প্রাইসটা উপরে যাচ্ছে এই প্রাইসটাতে বাইরেরা কিনতে আর আগ্রহী না, তখন কি হবে? নিচে যাবে। এটা কি কন্ট্রাক্টিং হচ্ছে মার্কেটের ভিতরে, বুঝেন নাই? মানে কন্ট্রাক্টিং বলতে আপনার, হ্যাঁ কন্ট্রাক্টিং হচ্ছে না, এটা ভলিউম ইন্ডিকেটর ভিতরে তো দুই ধরনের কাজ করে। কি জানি, তো ভুলে গেলাম, কথা বলতে বলতে মাথায় কাজ করে না। আচ্ছা যাই হোক, আমরা ভলিউমের 4টা ফেজ পড়াইছিলাম, যদি এখান থেকে আপের দিকে যাইতে থাকে আর ভলিউম যদি দেখায়, কি জানি কন্ট্রোলে কি জানি ভলিউম, আচ্ছা যাই হোক মনে নেই ভাই, মাথা কাজ করতেছে না। তাহলে এখান থেকে আমি যদি দেখি মার্কেট উপরের দিকে যাচ্ছে বাট ভলিউম যদি আমার ছোট দেখায়, তার মানে এখান থেকে আমি বেচতে আগ্রহী না, তখন আইডিয়ালি এখান থেকে যদি ভালো কোনো সেলিং থাকে, এখানে কোনো সাপ্লাই ডিমান্ড জোন থাকে বা সাপ্লাই জোন থাকে, অথবা এগ্রেসিভ কোনো ফেয়ার ভ্যালু থাকে বেয়ারিশের, তখন এখান থেকে বাইং আসতে পারে। আবার আমি এখান থেকে বাই করতেছি, মার্কেটও এইখান থেকে দেখাচ্ছে ভলিউম ইন্ডিকেটর, তুমি যেই প্রাইসে বাই করতেছো এই প্রাইসটাতেই কিনতে সবাই আগ্রহী, তখন এইখান থেকে মার্কেট আপে যাবে, তখন রিজেকশন থাকলেও ডাজেন্ট ম্যাটার, বুঝছেন? তাহলে এইটা ডিপেন্ড করে মার্কেটের ভলিউমের উপরে, এই যে ভলিউমের উপরে। সো আমরা কিন্তু যখন এইভাবে ট্রেড করব, তখন আমরা এই সব জায়গায় যখন ট্রেড করব, তখন কিন্তু আমরা মার্কেটের ভলিউমটা খেয়াল করব। কেন মার্কেটের ভলিউম খেয়াল করব? কারণ যখন মার্কেটের ভলিউম খেয়াল করব, এইখান থেকে যে সেলিংটা আসতেছে আমি বুঝতে পারবো যে আসলেই যেই সেলিংটা এগ্রেসিভ কিনা। এখন আমি ভলিউমে দেখতেছি এখান থেকে যে সেলিং আসতেছে, সেলিংটা এগ্রেসিভ, বাট এখানে যে সাপোর্টটা নিয়ে বাইং যাচ্ছে, বাইংয়ের ভলিউম ছোট, তখন আমি বুঝবো যে মার্কেট উপরে যাচ্ছে বাট এই লেভেলে মানুষ আর কিনতে আগ্রহী না। এবং এইখান থেকে যখন মার্কেট নিচে যাচ্ছে, তখন যদি মোটামুটি ভলিউম ভালো থাকে এবং প্রাইস যদি RSI 70-এর কাছাকাছি থাকে, তার মানে ওভারসোল্ড, এইখান থেকে মার্কেট ডাউনে যাবে, বুঝছেন? বাট আমি ভলিউমের ওইটা ভুলে গেলাম, এটাই তো হজম হচ্ছে না। ভলিউম ইন্ডিকেটরটা দেখলে মেবি মনে আসতে পারে। সব খায়া খুয়া লাইতেছি। মাথা হ্যাং হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনারা কেউ বলেন তো, একটু মনে করায় দেন তো আমারে। ভাই কনভার্জেন্ট ডাইভারজেন্ট। আরে আল্লাহ, দেখছেন কন্ট্রাক্টিং এক্সপ্যান্ডিং মনে আছে কিন্তু কনভার্জেন্ট ডাইভার্জেন্ট মনে থাকে না। আচ্ছা যাই হোক, সারাদিনই তো ভাই ব্রেনের তো কোনো সুখ নাই, মনে থাকে না, স্বাভাবিক এটা। যাই হোক, ওকে, তাইলে এখান থেকে বোঝা গেছে। এবার আমরা রিভার্সালের কিছু প্যাটার্ন দেখব। কি দেখাইছিলাম? অ্যাসেন্ডিং ডেসেন্ডিং দেখাইছিলাম। ওকে, এবার আমরা কিছু রিভার্সাল প্যাটার্ন দেখি। এবার এখানে যদি আমি খেয়াল করি, দেখেন রিভার্সাল মানে কি, মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে ফেলবে। এই যে এইটার কথা একটু আগে বলছিলাম যে ডাবল টপ ডাবল বটম, ডাবল টপ কই ঘটবে? আপ ট্রেন্ডে ঘটবে। দুইটা রিজেকশন, মার্কেটে যদি ভলিউম ভালো থাকে এবং আমার ভলিউমের ভিতরে যদি বুঝায় যে হ্যাঁ যেইভাবে সেল যাচ্ছে আমি এইভাবে কিনতে আগ্রহী, তাহলে এইটা এক ধরনের রিজেকশন হবে, বেয়ারিশ রিজেকশন, ইটস কল ডাবল টপ। এখন এটা ডাবল টপ কেন বলছে? বেয়ারিশ মোমেন্টে মার্কেট যখন আপ ট্রেন্ডে, তখন সেম জায়গা থেকে যদি দুইবার রিজেকশন আসে, তখন
এটা কি হবে? টপ হবে। এবার মার্কেট যদি ডাউন থাকে, এই ডাউন মার্কেটে যদি দুইবার রিজেকশন পায়, এই যে একটা আর মার্কেট যদি ভলিউম থাকে, তখন এইখান থেকে বাইং আসবে। ওকে, এবার এই জিনিসটা এম প্যাটার্নও বলে, আর আপনার ডাবল বটমটারে ডাব্লিউ প্যাটার্নও বলে। সো যে যেইভাবে বইলা শান্তি পায়, কেউ ডাবল টপ বলে, কেউ ডাবল বটম বলে। এখন এখানে ট্রিপল টপ ট্রিপল বটমও আছে, মানে তিনবার যদি রিজেকশন নেয়। আসলে আমি ক্যান্ডেলের নাম যেমন মনে রাখতে রাজি নেই, এইভাবেও আমি আসলে জিনিসগুলো মনে রাখতে রাজি নেই। প্রাইস অ্যাকশনটাই সব, বুঝছেন? প্রাইস অ্যাকশনটাই সব, প্রাইজের বিহেভিয়ার বোঝাটাই সব। এই জিনিসটাই, মার্কেটে ভলিউম ভালো আছে, আপ ট্রেন্ড, বাট প্রেশার নিচ্ছে সেলিংয়ের, মার্কেট এখান থেকে চেঞ্জ হবে। ইটস কল ডাবল টপ ডাবল বটম। ওকে, তাহলে আমরা রিভার্সালের কিছু প্যাটার্ন দেখি। আমার মনে হয় না এগুলো আপনারা দেখানো লাগবে, তাও একবার দেখায় দিই। দেখেন, এইটা হইল ডাবল টপ, মার্কেট আপের দিকে যাচ্ছে, একটা রিজেকশন নিচ্ছে, সেম জায়গা থেকে আর একটা বার রিজেকশন নিচ্ছে, মানে মার্কেট বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, বাইং ওর প্রেশার হারাচ্ছে। বাট এই জায়গাটার ভলিউমটা কিন্তু ইম্পর্টেন্ট, এইখানের এবং এই জায়গাটার ভলিউম ইম্পর্টেন্ট। এই যে মাঝখানে যে দাগটা দেখতেছেন, এটা পুলব্যাক কখন হবে? আমরা যে পুলব্যাক বলি, পুলব্যাক কখন কনফার্মেশন হয়? ব্রেক অফ স্ট্রাকচার হইলে। মার্কেট এই লেভেল থেকে যদি উপরে যায় ব্রেক অফ স্ট্রাকচার করে, তাইলে এটার আমরা কি বলবো? অ্যাজ আ পুলব্যাক বলবো। বাট ব্রেক অফ স্ট্রাকচার যদি না করে, ইন্টারনাল সিচুয়েশন বলবো। বাট এই ইন্টারনাল সিচুয়েশনটাই যদি দুইবার রিজেকশন আসে, তখন এইটার আমরা নেকলাইন বলবো। এই যে রিজেকশনটা আসছে, এই রিজেকশনটারে বলবো আমরা নেকলাইন। এইবার যদি এখান থেকে নেকলাইন ব্রেকআউট করে, তখন আর এখান থেকে আমার ব্রেক অফ স্ট্রাকচার যে জিনিসটা আছে, ব্রেক অফ স্ট্রাকচার না, চোখ মানে ক্যারেক্টার চেঞ্জের যে বিষয়টা আছে, ওই ক্যারেক্টার চেঞ্জটা কই ঘটবে? এখানে এসে ঘটবে। তখন এইখান থেকে আমি ক্যারেক্টার যে চেঞ্জের ব্যাপারটা, এইটা আমার এইখানে ঘটবে না, তখন আমার নেকলাইনের এইখানেই ক্যারেক্টার চেঞ্জ ঘটবে। বুঝছেন? মার্কেট যোগে যদি ডাবল টপ অথবা ট্রিপল টপ হয়, আর ওইখানে যদি আসলেই সেলিং ক্যান্ডেলের ভলিউম ভালো থাকে, তখন ওই জায়গাটাতে আমরা এইটারে পুলব্যাক বলবো না, নেকলাইন বলবো। তখন আমার এই যে লেভেল, আইডিয়ালি তো এই লেভেল ব্রেক হইলে এইখান থেকে চোখ ক্রিয়েট হওয়ার কথা, বাট যদি ডাবল টপ হয় অথবা ট্রিপল টপ হয়, তখন এই নেকলাইন ব্রেকআউট হইলেই আমার জন্য ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। বুঝছেন? তখন আমার এই পুল ব্যাক পর্যন্ত আর ওয়েট করতে হবে না। তাইলে আমি এই ডাবল টপ এবং ডাবল বটমের মাধ্যমে, এখন এটা আপ ট্রেন্ডে যেভাবে দেখাইলাম, ডাউন ট্রেন্ড এটার উল্টা। তাহলে ডাবল টপ ডাবল বটম যদি হয়, সেলিংয়ের মানে ভলিউম যদি ভালো থাকে, সেলাররা যদি আগ্রহী থাকে, তখন আমার এই লেভেল ভাঙার দরকার নেই। আমার নেকলাইন ব্রেকআউট হইলেই বা নেকলাইন ব্রেকডাউন হইলেই মার্কেট ওর ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। বুঝছেন? বাট নেকলাইন না বানায় মার্কেট এইখান থেকে একটা রিজেকশন নিল, আবার এইখান থেকে একটা রিজেকশন নিল, বাট উল্টাপাল্টা যদি এমন হইতে থাকে, তখন এটার আমি ইন্টারনাল সিচুয়েশন বলবো। এইবার আমরা ওই যে প্যাটার্নগুলো দেখব, যদি বারবার একটা জায়গা থেকে রিজেকশন আসে, ইটস কল অ্যাসেন্ডিং। যদি রেজিস্ট্যান্স থেকে বারবার রিজেকশন আসে, তার মানে কি? মার্কেট তো আপ ট্রেন্ড, বা সেলাররা তো পুশ করতেছে, বাট বায়াররা আস্তে আস্তে এখান থেকে পুশ করতেছে। যদি আপের দিকে যায়, সেলারের স্টপ লস হিট, কন্টিনিউশন ট্রেন্ড চলতে থাকবে। বাট এখানে যদি ডিসেন্ডিং হয়, এই জায়গাটাতে আপ ট্রেন্ডই যদি ডিসেন্ডিং হয়, ডিসেন্ডিং মানে কি? বায়ার রিজেকশন দিবে। ওকে, এবার এইখান থেকে বায়াররা সেম জোন থেকে রিজেকশন দিচ্ছে, বাট সেলাররা এইখান থেকে মার্কেটকে কন্ট্রাক্ট করতেছে, বায়াররা ভালোভাবে রিজেকশন দিচ্ছে। তাইলে এইখান থেকে আমি কি বুঝতেছি? ডিসেন্ডিং, সাপোর্টটা ফিক্সড, রেজিস্ট্যান্স সেলাররা দিচ্ছে, সেলাররা আস্তে আস্তে মার্কেটটারে কন্ট্রাক্ট করতেছে। বায়ারদের যদি শক্তি থাকতো, ও তো মার্কেট উপরেই নিয়ে যেত, বাট ও পারতেছে না। তখন আমি এই জায়গাটাতে আপ ট্রেন্ডেই মার্কেটের ভলিউম দেখব যে সেলাররা আসলেই এগ্রেসিভ কিনা। যদি সেলাররা এগ্রেসিভ হয়, এবার এখান থেকে অনেক বায়াররা ট্রেড করতে পারে। বাট আমি যদি লং পজিশন চাই, তখন আমি হয়তো নেকলাইন দেখব, আর না হইলে আমি পুল ব্যাকের ব্রেক ডাউন মানে ক্যারেক্টার চেঞ্জ দেখব, তারপর আমি ট্রেড নিব আপ ট্রেন্ডে। বাট আপ ট্রেন্ডে যদি আমি ডিসেন্ডিং দেখি, তখন এই জায়গাটাতে আমার কিসের কনফার্মেশন লাগবে? ব্রেকডাউনের কনফার্মেশন লাগবে। চেঞ্জিং পোলারিটি যদি এখান থেকে হয়, আমি শর্ট ট্রেড এন্ট্রি নিতে পারবো, মানে স্ক্যাল্পিং করতে পারবো। বড় মুভ ধরার সুযোগ এখানে নাই, কারণ এত বড় একটা ট্রেন্ড এতটুক সেলিং প্রেশারে কখনোই শেষ হয়ে যাওয়ার কথা নাও হইতে পারে। বুঝছেন? এখন ধরেন আপনার পুল ব্যাক, এইখানে মার্কেট এই জায়গায় এই টাইপের একটা জিনিস ঘটাইছে,
তখন আপনি এখান থেকে ট্রেড যদি সেলিংসে নেন, এখান থেকে ট্রেড এক্সিকিউট করলে এই পর্যন্ত আপনি ট্রেডটা হোল্ড করতে পারবেন। কারণ কি, এইখান থেকে কিন্তু আপনার এগ্রেসিভ বাইং আসতেছে। সো এইখান থেকে প্রাইজের একটা কারণ ঘটতে পারে, কারণ প্রত্যেকটা বড় বড় মুভ থেকে প্রাইজের অ্যাকশন কাজ করে। এখান থেকে যদি মার্কেট ডিমান্ড থাকে, আর না হইলেও মিনিমাম 2-3টা ক্যান্ডেল তো উপরে যাবেই। এখানের যে বায়ারেরা অর্ডার কিছু করে রাখছে ওইখান থেকে তো একটু উপরে যাবেই। সো দেখা গেছে এখান থেকে একটু উপরে গেলে আপনার 1:2 থাকলে বা 1:3 থাকলে ট্রেড অলমোস্ট ব্রেক ইভেনে চলে আসবে। হইতে পারে এখান থেকে আবার এগ্রেসিভ সেলিং আসবে, মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে, বাট আমরা এখানে ট্রেড নিতে পারবো না। মার্কেট যখন ব্রেক ইভেনে চলে যায় আমাকে পুরো মাথা সব ঘুরে যায়। এখন এক একটা সব কিছুর সাথে রিলেটেড, মানে আপনি কোনো কিছুরই ইগনোর করতে পারবেন না, সব কিছুর সাথে সব কিছু রিলেটেড। এবার আমরা ডাবল বটমটা দেখাই ক্যান্ডেলের মাধ্যমে। ওকে, দেখেন এটা হয়ে যাবে আমার ডাবল বটম। মার্কেটের ট্রেন্ড কই, ডাউনে, মার্কেটের ট্রেন্ড ডাউনে, বারবার এখান থেকে বায়ার রিজেকশন দিচ্ছে, এই যে বায়ার রিজেকশন দিচ্ছে, বাট মার্কেটের ফ্লো কিন্তু ভালো না, মার্কেটের ফ্লো ভালো না, বাট রিজেকশনটা কিন্তু একদম কম না। এখন ক্যান্ডেল ছোট মানেই যে এই না যে বায়ার নাই, আমরা ভলিউম দেখব। ক্যান্ডেলের মাধ্যমে আমি একটা ক্যান্ডেলের ডাটা দেখি যে মার্কেটের ডমিনেটটা কে করতেছে। আচ্ছা, এখানে যদি একটা ক্যান্ডেল থাকে, এবার এই ক্যান্ডেলের এইখান থেকে যদি সেলিং প্রেশারে নিচে আসে, বাইং প্রেশারে উপরে যায়, যদি এখানে একটা ক্যান্ডেল বানায়, তার মানে কি 50% বায়ার 50% সেলার। এটা ডাউন ট্রেন্ডে 50% বায়ারও অনেক কিছু, বাট এইখানে এইটা দেখবেন যে 50% বায়ার সেলার আমরা ক্যান্ডেলে দেখতেছি, ভলিউম আপনার কি বলতেছে। ভলিউম যদি বলে যে এখান থেকে বায়ার মোটামুটি ভালো, সেলিং ক্যান্ডেল ছোট, তখন আপনি বুঝবেন ক্যান্ডেল যাহার নামে যাক। এটা তো দেখবো 100%, ক্যান্ডেলের ভলিউম লিকুইডিটি আমি দেখবো, বাট আমারে সব তো আমার ক্যান্ডেল দিয়ে জানবো না। এবার ওই ভলিউম ইন্ডিকেটর যদি আমার মোটামুটি বলে যে মার্কেট এখান থেকে বায়ারের ক্যান্ডেল যদি হয়, যদি ভলিউম ভালো থাকে, এবং সেলারের ক্যান্ডেল হইলে, দেখেন এত বড় ক্যান্ডেল বাট আপনার ভলিউমের এখানে ছোট দেখাচ্ছে, তাইলে আপনি বুঝা যাবেন এখান থেকে এগ্রেসিভ হবে না। তারপর আপনি এখানে আপনার মুভিং অ্যাভারেজ দেখতে পারেন, আরএসআই দেখতে পারেন যে মার্কেট কি 30-এর কাছাকাছি কিনা। যদি মার্কেট 30-40-এর কাছাকাছি থাকে তখন আপনি বুঝবেন যে ওভার বটের দিকে যাচ্ছে, এখান থেকে বাইং আসতে পারে। সো সব কিছু মার্চ করে কিছু একটা করবেন, তার আগে না। এগ্রেসিভ ট্রেড নিয়ে নিই আমরা, বাট নেওয়া উচিত না। যাই হোক, এবার দেখেন হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন আছে। এটা কি 3টা রিজেকশন সেম জায়গা থেকে। মার্কেট আপ ট্রেন্ড, ধরুন এইভাবে মার্কেট আপে যাচ্ছে, এই যে একটা রিজেকশন, মার্কেট আবার নিচে আসলো, আবার এইখানে আসলো, আবার নিচে চলে গেল, এটা কি হেড অ্যান্ড শোল্ডার। এইখানেও যদি আপনার এই টাইপের কোনো কিছু ঘটে, তার মানে এইটা হয়ে যাবে আপনার নেকলাইন। এই নেকলাইন ব্রেকআউট হওয়ার পরে আপনার ট্রেড নিতে পারবেন, তখন আপনার এই পুল ব্যাক পর্যন্ত ওয়েট করতে হবে না। এগুলো আসলে কি জানেন ভাই, ঘুরায় পেঁচায় সব কিছুই প্রাইস অ্যাকশন, সব কিছুই প্রাইস অ্যাকশন, বাট ফেন্সি কিছু জিনিস মানুষ এগুলোর উপরে অনেক বেশি জোর দেয়। বাট হেড অ্যান্ড শোল্ডারে আমি আসলেই কখনো অনেক ভালো ট্রেড নিতে পারি নাই, কখনোই পারি নাই, কারণ বেশিরভাগ ট্রেডাররা এত বড় হোল্ড করে না। সো ডাবল টপ ডাবল বটমটা, এম প্যাটার্নটা আমার কাছে ভালো লাগে, ভি প্যাটার্নটাও আমার কাছে ভালো লাগে। ভি প্যাটার্ন কি, এটা ভি, এই টাইপের, ধরেন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এই টাইপের একটা প্যাটার্ন হয়েছে। যতটুক বাইং হয়েছে ততটুক কিন্তু সেলিংও হয়ে গেছে, তার মানে বায়াররা মোটামুটি সেলারেরা ডমিনেট করে ফেলতেছে মার্কেট। মানে এইখান থেকে যদি এগ্রেসিভ বাইং আসে, তাহলে এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ হইলে আপনার চেঞ্জিং প্রোডাক্টের মাধ্যমে ট্রেড নিতে পারবেন। ভি প্যাটার্ন মার্কেটে অনেক ঘটে, এম প্যাটার্ন মার্কেটে খুবই কম ঘটে, খুবই কম বলতে 30-40%-এর মতন ঘটে। বাট এই হেড অ্যান্ড শোল্ডার এটা ঘটে না মার্কেটে 2%ও। ফেন্সি জিনিস মানুষ বলে এই জন্য দেখাই দিচ্ছে, আর নাইলে মানুষে বলবে ভাই আপনি আমার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নই শিখান নাই, তাহলে শিখাইলেনটা কি, বুঝছেন। বাট হেড অ্যান্ড শোল্ডারের ভিতরে আপনি কিন্তু ব্রেকআউট ব্রেকডাউনের মাধ্যমে ট্রেড নিতে পারবেন। এই যে এইখানে এই যে ডাবল টপ, এখানে কিন্তু হেড অ্যান্ড শোল্ডার, এই যে একটা নেকলাইন দেখেন, এই যে একটা নেকলাইন, এই যে একটা হেড, এই যে একটা হেড, এই যে একটা টপ, এই যে একটা টপ, এখানে কিন্তু অনেক কিছুই ঘটছে। এই যে এটা হইলো ডাবল টপ ডাবল বটমের নেকলাইন, এই যে এই যে একটা নেকলাইন, আর এইটা হলো আপনার, এই যে এটা হলো আপনার হেড অ্যান্ড শোল্ডারের নেকলাইন। মানে কি, একটা হবে আপনার মাথা, এখানে একটু থাকবে হেড, এইখানে একটু থাকবে হেড। সাইকোলজিটা কি, মার্কেট আপের দিকে যাচ্ছে, এইখান থেকে একটা রিজেকশন দিচ্ছে। ওকে, একটা রিজেকশন দেওয়ার পরে মার্কেট আবার বাইরেরা একটু উপরে নিছে, এইখান থেকে বড় রিজেকশন আসছে,
আসার পরে মার্কেট আবার এইখানে যাওয়ার ট্রাই করছে, বাট আর উপরে যাইতে পারে নাই, কারণ এই যে একটা রিজেকশন, মার্কেট নিচে নিচে সাইডওয়েজ যেহেতু বানায় ফেলছে, মার্কেট যেহেতু সাইডওয়েজ বানায় ফেলার ট্রাই করতেছে, ক্যারেক্টার এইখানে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার হয়। ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে পরের বার এই জোন থেকেই আবার ট্রেড নেওয়া হয়। আসলে এই জিনিসগুলো আমি আপনার বুঝাচ্ছি, কাজও করবে, বাট আসলে অত কাজ করবে না এটা। সো এটা বাদ দিই, হেড অ্যান্ড শোল্ডার বাদ দিই। বাদ কি আমি তো বুঝিয়ে দিছি আপনার মোটামুটি। ওকে, এবার আমরা ওয়েজটা দেখি। ওয়েজটা কাজে দেয় মার্কেটে, ওয়েজ প্যাটার্নটা মার্কেটে প্রচুর কাজে দেয়। ওকে, সবার আগে ওয়েজ এবং ফ্ল্যাগ প্যাটার্নটা আপনারা বলি। ওয়েজ মানে কি? ফলিং ওয়েজ। দুইটা ওয়েজ হয় মূলত, দুইটা, একটা ফলিং আর একটা হলো রাইজিং। এবার এটা ঘটে দুইটা ট্রেন্ডে, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। এই যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। এবার আসেন যে ফলিং এবং উইজিং জিনিসটা কি। ফলিং মানে কি? আমি মার্কেটের ভিতরে দেখতেছি মার্কেটে ফল হচ্ছে, ডাউনে যাচ্ছে, বাট আলটিমেটলি মার্কেটে ফল হচ্ছে না, এখানে ওয়েজ হচ্ছে। ওয়েজ মানে কি? আপের দিকে যাওয়ার একটা ট্রাই করবে। যেমন মার্কেট এইখান থেকে আপ ট্রেন্ডে আসে, বাট অনেকটা সময় মার্কেট সেলাররা এখান থেকে ডমিনেট করতেছে, ওই যে ট্র্যাপ, এখান থেকে মার্কেট ডমিনেট করতেছে। আপনার আমি কী ভাববো যে মার্কেটের ভিতরে কোনো এগ্রেসিভ বাইং সেলিং নাই, বাট এইটা এই ফলিং এবং ওয়েজ এটা কিন্তু কন্টিনিউশন ট্রেন্ড। তাহলে যেহেতু কন্টিনিউশন ট্রেন্ড, আমরা কন্টিনিউশন ট্রেন্ডে কিসের বেসিসে ট্রেড নেই? ব্রেকআউট ব্রেকডাউনের বেসিসে ট্রেড নেই। তাহলে এইখান থেকে আমি চ্যানেল ড্র করব, এই যে এক ধরনের চ্যানেল ড্র করব। এখন এখানে চ্যানেলকে আমরা ড্র করবেন, এখানে আমি দেখাই চ্যানেল আইকনে, এই যে এখানে আসবেন, এই যে প্যারালাল চ্যানেল, বুঝছেন? এই যে এইটা এক ধরনের কিন্তু ফলিং ওয়েজ। কেমনে ফলিং ওয়েজ? মানুষ ভাবতেছে যে মার্কেট ডাউনে যাচ্ছে, মার্কেট ডাউনে যাচ্ছে, মার্কেট ডাউনে যাচ্ছে, বাট যখনই এখান থেকে বাইং আসবে বড় মুভ আপনি ধরতে পারবেন, কারণ এখান থেকে বোঝা যাচ্ছে মার্কেট ডাউনে যাচ্ছে, দেখা যাচ্ছে ডাউনে যাচ্ছে, বাট ট্রেন যদি আপনি ফলো করেন এখান থেকে, ট্রেন কিন্তু আপে। ওভারঅল যদি ট্রেন ফলো করেন, দেখেন এখান থেকে যদি আমি এই ট্রেন লাইনটা ফলো করি, এই যে এই ট্রেন লাইনটা ফলো করি, এটা কি ভ্যালিড? ওকে, মোটামুটি ট্রেন লাইন ভ্যালিড। আচ্ছা যাই হোক, এখন এইখান থেকে আমি যদি চিন্তা করি ট্রেন লাইনের মাধ্যমে ট্রেড নিব, আমরা জানি পুল ব্যাক, তাহলে এই জায়গাটাকে দেখেন ব্রেক অফ স্ট্রাকচার কই হয়েছে, ব্রেকটা কোত্থেকে করছে? হরিজন্টাল রে, এই যে এটা কি আমার ব্রেক অফ স্ট্রাকচার, আমার ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে এইটা যদি আমার এর আগে কিন্তু এগুলো সব ইন্টারনাল সিচুয়েশন, এই যে এগুলো কিন্তু ইন্টারনাল সিচুয়েশন, তাহলে এইটা যদি আমার ব্রেক অফ স্ট্রাকচার হয়, এইটা কি হবে? পুলব্যাক হবে, কারণ মার্কেট এই জায়গাটা এসে ব্রেক অফ স্ট্রাকচার দিছে। এর আগে কিন্তু এগুলো ইন্টারনাল, এর আগে এগুলা কি ইন্টারনাল। আবারও বলি, এর আগে এগুলো সব কিন্তু ইন্টারনাল, কারণ ব্রেক অফ স্ট্রাকচার হইলেই অ্যাজ আ পুল ব্যাক হবে, আর না হইলে এখান থেকে যদি মার্কেট নিচে আসতো তাহলে ক্যারেক্টার চেঞ্জ হইতো। তাহলে এই জায়গাটাতে মূলত এটা কি ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে এইখানে যদি ব্রেক অফ স্ট্রাকচার হয়, বিওএস, এইটা হবে আমার ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে এটা কি আমার পুল ব্যাক। এবার আমি যদি পুল ব্যাকের জোনটারে ডিফাইন করি, দেখেন এখান থেকে কিন্তু ভালো একটা ডিমান্ড জোন আছে, এখান থেকে খুবই ভালো ডিমান্ড জোন আছে। আপনি একটু লঙ্গার টাইম ফ্রেমে গেলে হয়তো একটা ভালো ফেয়ার ভ্যালুও পাইতে পারেন, বুঝছেন? তাহলে এই জায়গাটা আমি মার্ক করি, কারণ এই পর্যন্ত কিন্তু আমি বাইং অপরচুনিটি খুঁজব, এই পর্যন্ত আমি মার্কেটের বাইং অপরচুনিটি খুঁজব, কারণ এইখানে মার্কেট পার হইলেই ক্যারেক্টার চেঞ্জ হবে। আর এইখানে যদি আপনি দেখেন মার্কেট কিন্তু কন্ট্রাক্টিং হচ্ছে, এই যে মার্কেট কিন্তু কন্ট্রাক্টিং হচ্ছে। মার্কেট যদি এইখানে কন্ট্রাক্টিং হয়, বাট বায়াররা কিন্তু ভ্যালিড এটা দেখাচ্ছে প্রত্যেকবার, এই যে সাপোর্ট থেকে যখন সাপোর্ট নিচ্ছে বায়ার ভ্যালিড দেখাচ্ছে, এখান থেকে বায়ার ভ্যালিড দেখাচ্ছে, সেলাররা অনেক বেশি ডমিনেটিং করতে পারতেছে না। এখন এখানে যে সেলিং দেখতেছি, মার্কেট বাইং হলে সেলিং তো হবেই, বাট আইডিয়ালি আমার এইখানে আসলে আমার পুল ব্যাক হবে, এটা তো জানি, এতটুকু তো বুঝি। তাহলে এইখানে যদি পুল ব্যাক হয়, এগুলা কি ইন্টারনাল সিচুয়েশন, বাট এখানে কি হচ্ছে? অ্যাসেন্ডিং হচ্ছে না ডিসেন্ডিং হচ্ছে? এখানে অ্যাসেন্ডিং হচ্ছে না ডিসেন্ডিং হচ্ছে? মার্কেট বারবার রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিচ্ছে, বারবার এখান থেকে রেজিস্ট্যান্স ব্রেকআউট করতেছে। আমি দাগ দিয়ে দেখাই,
মোটামুটি সেলাররা ফিক্সড, মানে একটা জোন থেকে সেলাররা ফিক্সড, বাট বায়াররা কিন্তু মার্কেটে আস্তে আস্তে উপরের দিকে নিচ্ছে। তাই এটা হয়েছে কি, এটা অ্যাসেন্ডিংও হয়নি ডিসেন্ডিংও হয় নাই, বাট আমি মার্কেটের ফ্লো যদি বুঝতে চাই এখান থেকে বায়ারেরাই ডমিনেট করতেছে, কারণ বায়ারের ক্যান্ডেল অনুযায়ী সেলারের ক্যান্ডেল ভালো ঠিক আছে, বাট আইডিয়ালি যেটা হওয়ার কথা ওইটা কিন্তু এখানে হচ্ছে না। তাহলে এটা কি ইন্টারনাল সিচুয়েশন, এটা যদি ইন্টারনাল সিচুয়েশন হয় এইটা কি হবে আমার পুলব্যাক, এইটা কিন্তু পুলব্যাক হবে না, কারণ ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু এইখানে হয়েছে। এর আগের যে সুইং থাকবে এইটা হবে আমার পুলব্যাক। তাহলে এটা যদি আমার পুলব্যাক হয় এখানে আমার এগ্রেসিভ ডিমান্ড জোন আছে। আমি দেখতেছি প্রাইস কি হচ্ছে, ফলিং হচ্ছে, এই যে এইখানে দেখতেছি প্রাইসটা ফলিং হচ্ছে। এখানে একটু আসেন, এই দেখেন ট্রেন্ড কি আপ, আপ ট্রেন্ডে আমি দেখতেছি প্রাইস ফলিং হচ্ছে, এই যে ফলিং ওয়েজ মানে প্রাইসটা ফলিং হচ্ছে। বাট আলটিমেটলি আমার এই যে জোন, এই জোনে যদি আমার এইখানে ভ্যালিড কিছু থাকে মার্কেট এইখান থেকে আপে যাবে, বিকজ আমার ট্রেন্ড তো আপে। আমি মানে এইটাই ফলিং ওয়েজ, এক কথায় বোঝা যায় যে প্রাইসটা ফল হচ্ছে, বাট আসলে কিন্তু প্রাইসের ফল হইলেও এখান থেকে এগ্রেসিভ বাইং আসবে। এইটা এক ধরনের ট্র্যাপিং জিনিস, আর এইটাই কন্টিনিউশন ট্রেন্ড বা কন্টিনিউশন চার্ট প্যাটার্ন, এক কথায় ফলিং উইচ রাইজিং উইচ। আর একটা আপনি দেখবেন যে প্রাইস রাইজ হচ্ছে, এটা কই হবে, ডাউন ট্রেন্ডে হবে। প্রাইস রাইজ হচ্ছে মানে প্রাইসের আপ, মানে আপ মোমেন্টামে প্রাইস চলতেছে, বাট আলটিমেটলি মার্কেট আপনারা ডাউনই নিয়ে যাবে, বুঝছেন। তাহলে এইখানে আমি যদি দেখি যে মার্কেট এখান থেকে বস বানাইছে, প্রাইস ডাউনে যাচ্ছে, রাইজিং হচ্ছে, স্বাভাবিক হইতেই পারে, ফলিং হচ্ছে মানে প্রাইস ফলিং হচ্ছে, বাট এইখান থেকে তো আমার বাইং অপরচুনিটি, তাহলে আমি ওয়েট করব। আমি এর আগেও বহুতবার বলছি যে আমি যেইখান থেকেই ট্রেড নিব আমার প্রিভিয়াস যে জোনটা থাকবে পুল ব্যাকের জোন, ওই জোন পর্যন্ত আমার বাইং অপরচুনিটি। বাট আমি ট্রেড কখন নিব, কনফার্মেশনের পরে। আপনি যদি খেয়াল করেন এই জায়গাটাতে আপনি একটা কনফার্মেশন পাইছেন, এই যে এই ক্যান্ডেলটার একটা কনফার্মেশন পাইছেন, এই যে এইখানে যদি আপনি একটা কনফার্মেশন পান এখানে একটা ট্রেড আপনি নিতে পারেন, এই যে এইখানে আপনি একটা ট্রেড নিতে পারেন, হয়তো আপনি ফাইসাও যাইতে পারেন, আপনার স্টপ লসও হিট হইতে পারে। বাট একটা কনফার্মেশনে তো আমাদের ট্রেড নেওয়াটাও না, এখানে একটা কনফার্মেশন না, এর আগের দুইটা ক্যান্ডেলও অনেক ভালো একটা কনফার্মেশন দিছে। আচ্ছা যাই হোক, এইখানে হয়তো বা আপনার ট্রেড লসও হইতো, বুঝছেন, আপনার ট্রেড হয়তো এইখানে লস হইতো, বাট ওই যে ট্রেড তো লস হবেই, পাঁচটার ভিতরে তো তিনটা ট্রেড লস হইলে তো এগুলাই লস হবে, স্বাভাবিক। বাট আপনার বাইং অপরচুনিটি কতটুক এই পর্যন্ত, কারণ আপনার মার্কেটের ফ্লো কিন্তু এইখান থেকে আসছে, এই জায়গাটা থেকে আসছে, আর এইটাই বুঝাচ্ছে প্রাইসের ফল হচ্ছে। বাট ট্রেন্ড যেহেতু আপনার আপে, ফল হইলেও আমার আইডিয়ালি এইখান থেকে যদি বাইং অপরচুনিটি থাকে আমি এখান থেকে মুভ পাবো। বাট এইখানে আপনার যতটুকু লস হয়েছে $10, আপনি যদি এইখান থেকে ট্রেড নিতেন আপনার আইডিয়াল কতটুকু হইতো, সুইং কই, এইখানে হলো আপনার সুইং, এই যে এইখানে সুইং, এইখান থেকে এগ্রেসিভ সেলিং আসছে, আর মার্কেট এইখানে আসলেই ব্রেক অফ স্ট্রাকচার হবে। তাহলে আপনি হোল্ড করতে পারলে অনেক লম্বা ট্রেড আপনি নিতে পারতেন, বাট ওইটা আলাদা হিসাব। বাট আমি এখানে ওয়েজটা বুঝাইতে চাইছি, এটা ফলিং ওয়েজ দেখাচ্ছে, আপ ট্রেন্ডের ভিতরে দেখাবে মার্কেট ফল হচ্ছে, বাট আসলেও যাবে উপরের দিকে। বাট এগুলো অনেক প্যাশেন্সের জিনিস, বুঝছেন। একমাত্র পজিশনাল ট্রেড করলে এগুলো ঠিক আছে, আর যদি স্ক্যাল্পিং করেন তাইলে আপনার এই সাইকোলজি হয়তো এত ভালো কাজে দিবে না। স্ক্যাল্পিং করলে আপনি চিন্তা করবেন যে এত বড় সেল আসছে, এখান থেকে আমি একটা বাইং কনফার্মেশন পাইছি, এখান থেকে আমি ট্রেড নিতে পারি 1:1, কারণ এখান থেকে খুবই ভালো একটা ডিমান্ড আছে, এই আর কিছুই না। বাট পজিশনাল যখন ট্রেড করবেন মার্কেটে একদিন দুই দিনে ট্রেড করবেন তখন একটু ডিফারেন্টভাবে আমরা ভাববই, স্বাভাবিক। বাট এটা ভাই করতে করতে বুঝবেন, বুঝছেন। আমি আপনারা হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বুঝাই দিতে পারবো, বাট আমি ট্রেড নিয়ে দেখাই দিতে পারবো না ভাই, ওইটা আপনার ডে বাই ডে করতেই হবে। আমি বাজার করে দিতে পারবো ভাই, খাইতে তো আপনারই হবে, 100% আপনার খাইতে হবে, বুঝছেন। আচ্ছা তাহলে এটা আমরা কি দেখলাম, এক ধরনের ফলিং ওয়েজ দেখলাম, মার্কেট আমি দেখতেছি ডাউনের দিকে যাচ্ছে, বাট আসলে আপ ট্রেন্ড হওয়ার কারণে, আমার ট্রেন্ড আপে হওয়ার কারণে এই পুল ব্যাক পর্যন্ত আমার ভ্যালিড। বাট এখানে কিন্তু আমার ডাবল টপও হয় নাই, এখানে আমার ডাবল টপও হয় নাই। হ্যাঁ বাট এইখানে কথা আছে, বায়ারেরা কিন্তু বারবার এখান থেকে বাই নিচ্ছিল, যখনই এখান থেকে ভালো মানের ব্রেক ডাউন হবে, চেঞ্জিং পোলারিটি হবে এই দাগ, কারণ সাপোর্ট রেজিস্ট কিন্তু শুধু সোজা হয় না, বাঁকাও হয়। তাহলে এখান থেকে যদি সাপোর্ট নেয় বারবার, এবার এই চেঞ্জিং পোলারিটি হওয়ার পর আইডিয়ালি মার্কেট ওর ক্যারেক্টার চেঞ্জ করে ফেলতে পারে। বাট এইসব জায়গা থেকেই মুভমেন্ট আসবে। আপনি যদি চিন্তা করেন এখানে আরও অনেক কিছু কিন্তু হচ্ছে, প্রাইস কিন্তু এক্সপ্যান্ড করতেছে না, প্রাইস কন্ট্রাক্ট করতেছে, আস্তে আস্তে মার্কেট কিন্তু ছোট হচ্ছে। দেখেন এই যে প্রাইসের কন্ট্রাক্ট, এইখানেও কিন্তু আপনি কন্ট্রাক্টিংয়ের বেসে ট্রেড নিতে পারতেন,
যদি স্ক্যাল্পিং করেন বড় বড় মুভ ধরলে আলাদা হিসাব, এখানে কিন্তু আপনি কন্ট্রাক্টিংয়ের মাধ্যমে ট্রেড নিতে পারতেন। যেমন আমি সব সরাই দিই, ধরেন এইখান থেকে সরি ট্রেন লাইন, প্রাইস কিন্তু রেঞ্জ বাউন্ড করতেছে না, প্রাইস কিন্তু আস্তে আস্তে কন্ট্রাক্টিং হচ্ছে, ছোট হচ্ছে, মার্কেট কিন্তু ছোট হচ্ছে। তখন আপনি এখান থেকে ডিফারেন্ট সাইকোলজি, ওই সাইকোলজিতে ট্রেড নিতে পারেন। আবার যদি লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড খোঁজেন তখন আপনি এই সাইকোলজিতে ট্রেড নেবেন, স্মার্ট মানি কনসেপ্টে। বাট ট্রেড তো ভাই আমি কেমনে বুঝাবো, আমি হয়তো আপনারা এইটা বুঝাই দিচ্ছি দেখে আপনি ভাবতেছেন যে এইভাবেই হয়তো বুঝাই দেয়, বাট এর বেশি আমি পারবো না, আমারও এইভাবেই বুঝাই দিছে। মার্কেটে থাকতে থাকতে আপনি ফ্লোগুলো বুঝবেন, আর কিছুই না। ট্রেড নিতে 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 তারপর আপনি বুঝবেন। ওকে, একটু আগে আমরা ফ্ল্যাগ দেখছিলাম, এই যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন, এবারে ফ্ল্যাগ প্যাটার্নটাও কিন্তু ওয়েজের মতনই, ফ্ল্যাগ প্যাটার্নটা ওয়েজের মতনই। আমি একটু আপনারা দেখাই, ফ্ল্যাগ আবার প্যানেন্ট যে জিনিসটা আছে এইটা আপনার ওয়েজের মতোই একটা জিনিস। এই যে দেখেন, এটা হলো আপনার ফ্ল্যাগ প্যাটার্ন, এই যে এটা ফ্ল্যাগ প্যাটার্ন কই হবে, আপ ট্রেন্ডে হবে। এইটা যদি আপ ট্রেন্ডে হয় এটা কি হবে, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। যদি ডাউন ট্রেন্ডে হয় ওইটা হবে বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। ফ্ল্যাগ প্যাটার্ন কাজ কেমনে করে, যেমন মার্কেটের ভিতরে আমি যখন ওয়েজের কথা বলতেছি, লম্বা টাইম ফ্রেমে ওয়েজ ঘটে মার্কেটের ভিতরে, অনেকটা সময় ধরে মার্কেটে ওয়েজিং ঘটে। বাট ফ্ল্যাগ প্যাটার্নটা সেম, কাইন্ড অফ সেম দেখাবে আপনার ফল হচ্ছে, বাট আলটিমেটলি ফল হবে না। এটা খুবই শর্টার টাইম ফ্রেমে হয়, এটার থেকে অনেক শর্ট শর্ট জিনিস আছে, আপনি চার্টের ভিতরেই গেলে দেখবেন। এই দেখেন এখানে ফ্ল্যাগের মতন হবে, যেমন এটা একটা লম্বা দাগ, এরপর একটা ভালো বাইং আসলে এই জায়গাটা থেকে প্রাইসটা একটা পতাকার মতন বানাবে। এই যে এখান থেকে এই যে কনফার্মেশন, মানে এই টাইপের দেখায় আর কি, একদম যে হুবহু এমন হবে ব্যাপারটা এমন না। এই যে মানে প্রাইসটা একটা পতাকার মতন ভাব করতেছে। এবার এটা যদি পতাকার মতন না হয় তাহলে প্যানেন্ট মানে প্রাইসটা কন্ট্রাক্টিং করতেছে। ফ্ল্যাগ মানে কি, সাপোর্ট রেজিস্ট্যান্সের মতন রেঞ্জ বাউন্ড করবে। আচ্ছা, ওয়েজ এবং ফ্ল্যাগের ভিতরে পার্থক্যটা কই, ফ্ল্যাগটা লম্বা টাইম ফ্রেমে হয় না, শর্টার টাইম ফ্রেমে হয়। যেমন মার্কেট এখান থেকে আপের দিকে যাচ্ছে, এখান থেকে উপরে যাচ্ছে, মার্কেট ধরেন এখান থেকে উপরের দিকে যাচ্ছে, ফ্ল্যাগটা কি করবে, হালকা একটু বাউন্ড করবে, রেঞ্জ বাউন্ডিং করে আবার সেম ডিরেকশনে চলে যেতে পারে, অথবা ডাউনেও যেতে পারে, ব্রেকআউট ব্রেকডাউনের হিসাব করে। বাট এটা খুবই শর্টার টাইম ফ্রেমে হচ্ছে। এই যে এক ধরনের ফ্ল্যাগ দেখা যায় না পতাকার মতন, এই যে এইভাবে দেখা যাচ্ছে। সো এইভাবে প্রাইসটা রেঞ্জ বাউন্ড করবে, মানে সাপোর্ট রেজিস্ট্যান্সের মতন একটা জিনিস ড্র করবে। আর প্যানেন্ট জিনিসটা কি, ফ্ল্যাগের মতোই, বাট এইটা এই টাইপের হবে। এই যে মানে প্রাইসটা কন্ট্রাক্টিং করবে, এখানেও কিন্তু কন্ট্রাক্টিং এক্সপ্যান্ডিং জিনিসটা কাজ করতেছে। ফ্ল্যাগ প্যাটার্ন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতেছে, আর প্যানেন্ট যে জিনিসটা এটা হলো আপনার প্যানেন্ট। এবার এই প্যানেন্ট যে জিনিস এটা মার্কেটে কন্ট্রাক্টিং করতেছে, যখনই কন্ট্রাক্টিং করতেছে, কন্ট্রাক্টিংয়ের পর যদি ব্রেকআউট হয় এইখান থেকে মার্কেট কন্টিনিউশন ট্রেন্ড দিকে যাইতে পারে, যদি মার্কেট এখান থেকে ফ্লো আসে তাইলে। বাট এখান থেকে যদি আমি আপনাদের ফ্ল্যাগ আর প্যানেন্টের ভিতরের পার্থক্যটা দেখাই তাইলে আপনি হয়তো বুঝবেন। এই যে দেখেন, এটা হলো ফ্ল্যাগ, এটা হলো আপনার প্যানেন্ট। এগুলা লঙ্গার টাইম ফ্রেমে দেখাচ্ছে, বাট একটা ট্রেন্ডে আপ ট্রেন্ডে যখন ফ্ল্যাগ আর প্যানেন্ট ঘটে খুবই শর্ট আর টাইম ফ্রেমে ঘটে। যেমন মার্কেট এখান থেকে ডাউনে যাচ্ছে, হালকা একটু টাইম ফ্রেমের জন্য এটা প্যানেন্ট ঘটাবে। তাহলে এইখানে যদি আমি দেখি মূলত এই জায়গাটাতে মার্কেট এই যে এই জায়গাটাতে মার্কেট একটা প্যানেন্টের মতন কাজ করতেছে, বাট এইখানে মেবি ফ্ল্যাগের মতন কাজ করতেছে। দেখেন মিলান, এখানে তো ড্র করবেন, এই যে এই রিজেকশন থেকে উপরের এই রিজেকশন ড্র, ওকে, আবার এই রিজেকশন থেকে, বা আপনি এটা চ্যানেল দিয়েও করতে পারেন, ফ্ল্যাগ ড্র করলে চ্যানেল দিয়ে করতে পারেন, প্যানারাল চ্যানেল। ওকে, এই যে দেখেন, যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ভ্যালিড থাকে, যেমন এইখান থেকে সাপোর্ট নিচ্ছে, এইখান থেকে রিজেকশন নিচ্ছে, এটা কি হবে, এই যে এইখান থেকে যখন এইটা ব্রেকআউট দিচ্ছে আপনি বুঝছেন যে বায়ার মোটামুটি ভালো এগ্রেসিভ হয়েছে, দেন এইখান থেকে চেঞ্জিং পোলারিটিটা দেখেন ঘটে কিনা, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয় কিনা। এইখানেও কিন্তু সেম দশা ভাই,
প্রত্যেকটা জায়গায় ওই সেম জিনিস কাজ করবে আপনার। দেখেন চেঞ্জিং পোলারিটি, এই এতটুক জিনিসই হলো আপনার রিটেস্ট। এই যে রিটেস্ট, দুইটা ক্যান্ডেল রিটেস্ট, দুইটা রিটেস্ট আছে, মার্কেট আপের দিকে যাচ্ছে। এটা কি? এটা হলো এক ধরনের ফ্ল্যাগ, মানে কি ফ্ল্যাগের মতন করে যাচ্ছে। এইটা এক ধরনের প্যানেন্ট, মানে ত্রিকোণ আকৃতির হচ্ছে, এই যে মানে এইটা প্রাইসটা কন্ট্রাক্ট করতেছে, আর এইটা প্রাইসটা, এই যে এটা প্রাইসটার কন্ট্রাক্ট করতেছে, আর এইটা মূলত প্রাইসটারে এক্সপ্যান্ড করে নাই, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতেছে। তাহলে এটা কি হবে? এটা হবে আমার প্যানেন্ট, এটা ফ্ল্যাগ। এবার ফ্ল্যাগ আর প্যানেন্টের পার্থক্যটা বুঝছেন? একটা কন্ট্রাক্টিং করবে আর একটা কন্ট্রাক্টিং করবে না। বাট আমরা আগেই বলছি, মার্কেট যেখানে রেঞ্জ বাউন্ডিং থেকে আসবে ওইখানের মুভমেন্ট অনেক বেশি পাওয়ার সুযোগ নেই, কারণ আপনার এইখানে কনফার্মেশন হইতে হইতে দেখবেন মার্কেটে ভালো একটা মুভ ধরে ফেলছে, বুঝছেন? সো ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডে যদি আমরা স্ক্যাল্পিং করি, খুবই শর্টার টাইম ফ্রেম, অনেক বেশি যে মার্কেট র্যালি নিবে ব্যাপারটা এমন না। বাট যদি কন্ট্রাক্টিং থেকে নেয় তখন মার্কেটে র্যালি করতে পারবো। তাহলে এটা কি হয়ে যাবে? রেঞ্জ বাউন্ড হয়ে যাবে। এবার এই রেঞ্জ বাউন্ড যদি অনেক লম্বা টাইম ধরে চলতে থাকে, অনেক বড় সময় ধরে চলতে থাকে লাইক দিস, তখন এটা হয়ে যাবে ওয়েজ, ফলিং উইচ, রাইজিং উইচ। যদি আপ ট্রেন্ডে যদি দেখি প্রাইসের ফলিং আসতেছে, হুট করে মার্কেটে যদি বাইং আসে, তখন এখানে আমি বুঝবো যে মার্কেটে আমার দেখাচ্ছে ফল হচ্ছে, বাট আসলেও ক্যারেক্টার চেঞ্জ করবে না, হবে তো বাইংই। তাহলে এটা লঙ্গার টাইম ফ্রেমে হবে। বাট শর্টার টাইম ফ্রেমে যদি হয়, এটা কি হবে? ফ্ল্যাগ অথবা প্যানেন্ট কখন হবে? যখন যদি প্রাইসটার কন্ট্রাক্ট করে, যদি প্রাইসের কন্ট্রাক্ট করে ওইটা হয়ে যাবে প্যানেন্ট। যদি প্রাইসের কন্ট্রাক্ট না করে ওই জিনিসটা হয়ে যাবে আপনার ফ্ল্যাগ। বুঝা গেছে? আর ফ্ল্যাগ আর প্যানেন্টের ভিতরে পার্থক্য এতটুকুই। বাট ফ্ল্যাগ আর ওয়েজের ভিতরে পার্থক্যটা কই? টাইম ফ্রেমের ভিতরে। ফ্ল্যাগ আর প্যানেন্ট একটা ট্রেন্ডের মানে পক্ষে কাজ করে, এবং এটা খুবই শর্ট আর টাইম ফ্রেমের জন্য হয়। আপনি বলতে পারেন এইটা মার্কেটের এক কথায় কি বলে এটারে, টেস্টিং চলে আর কি। মার্কেটের টেস্ট করে যে আসলে সেলার বায়ার এখানে কতটুকু এগ্রেসিভ। বাট আপনি যদি এই চিন্তা করেন যে মার্কেট ফলিং হচ্ছে, তখন কিন্তু আপনার ওয়েজ কাজ করবে। তাহলে এইটা কি? এইটা হলো ট্র্যাপ হিসাবে কাজ করে। এই যে রাইজিং ফলিং ওয়েজ ট্র্যাপ হিসাবে কাজ করে এবং লম্বা সময়ের জন্য কাজ করে। বাট ফ্ল্যাগ এবং প্যানেন্ট শর্টার টাইম ফ্রেমের জন্য কাজ করে, মানে প্রাইজের কারেকশনের জন্য কাজ করে। এইটা প্রাইজের রিভার্সালের জন্য কাজ করে, বাট হয় না হয় এটা আলাদা হিসাব। বাট ফ্ল্যাগের প্যানেন্ট শর্টার টাইম ফ্রেম, মানে প্রাইজের কারেকশনের জন্য কাজ করে, বুঝছেন? এবার এইখানে আমার এইটা দেখাচ্ছে আপ ট্রেন্ডে এই ধরনের জিনিস হচ্ছে। এবার ডাউন ট্রেন্ডে যদি আমি ফলিং দেখি, যেমন ফলিংয়ের দুইটা ফেস, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, রাইজিংয়ের দুইটা ফেস, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আমরা তো আপ ট্রেন্ডে দেখছি। এবার ডাউন ট্রেন্ডে ফলিংটা কেমনে বুঝবেন? ফলিংটা ডাউন ট্রেন্ডে, যেমন মার্কেট এই জায়গাটা থেকে আমরা কিন্তু জানি, একটু আগেও বলছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স প্রত্যেকবার ড্র করতেছি। তাহলে একটা ট্রেন্ড যদি ডাউন থাকে আর এইখান থেকে যদি আমার মোটামুটি বাইং আসে, এই যে এখান থেকে মোটামুটি বাইং আসে, এটা কি? সেলাররা মোটামুটি প্রেশার দিচ্ছে, বায়ারেরাও মোটামুটি প্রেশার দিচ্ছে, প্রাইস হচ্ছে কি? কন্ট্রাক্টিং হচ্ছে। আমি দেখতেছি যে মার্কেটের ভিতরে ফলিং হবে একটা ভাব, মার্কেট উপরে যাবে একটা ভাব। এই যে ব্রেকডাউনের মাধ্যমে আমি শুধু ট্রেড নিব। বাট এই ডাউন ট্রেন্ডে আসলে ফলিংটা অত ভালো কাজ করে না, কারণ আমি দেখতেছি প্রাইস ফলিং হবেই তো, ট্রেন্ড যেহেতু ডাউন, প্রাইস তো ফলিংই হবে। তাহলে ফলিংটা ভ্যালিড কই? আপ ট্রেন্ডে অনেক পেয়ার আছে, অনেক মার্কেট আছে, যেটা আপনার ক্রিটিক্যাল মনে হবে ওইখানে ট্রেড করার দরকার নেই। যেখানে আপনার মনে হবে যে হ্যাঁ আমার ব্যাটে বলা মিলতেছে, আমি ওই ওভারে মারবো। 20 ওভারে খেলা, বাট টি-20তে সব ওভারে কিন্তু মারে না। 4-5 ওভারে মারলে 70-80 রান নিলে ভালো একটা টার্গেট হয়ে যায়। এরা কিন্তু টোকায় উইকেট বাঁচায় খেলে। সেম জিনিস আমি ফলিং যখন দেখব ওইটা ভ্যালিড শুধু আপ ট্রেন্ডে দেখব, ডাউন ট্রেন্ডে দেখব না। কারণ আমি জানি ডাউন ট্রেন্ডে মার্কেট ডাউনে যাবে। এইখান থেকে এই যে একটা রিজেকশন দরকার নাই। আর এইখান থেকে যদি আমি আপে ট্রেড নেইও, আমি কিন্তু ঝামেলায় পড়বো। কারণ এখান থেকে কি আমি এই পর্যন্ত স্টপ লস দিব বা টার্গেট দিব, বা এই পর্যন্ত টার্গেট দিব, না একদম পুল ব্যাক পর্যন্ত টার্গেট দিব? এটা এক ধরনের ইন্টারনাল সিচুয়েশন ভোগার মতো একটা ব্যাপার। হ্যাঁ, তবে এই জায়গাটা থেকে যদি আপনি ডাবল বটম পান, যদি নেকলাইন ব্রেকআউট করে, তখন আপনার অনেক লম্বা সময় ধরা লাগবে না। কেমনে হবে? মার্কেট ডাউনে যাচ্ছে, এই যে একটা রিজেকশন, এটা হবে নেকলাইন, এই যে একটা রিজেকশন। নেকলাইন কখন হবে? যখন সেম জায়গা থেকে বারবার রিজেকশন নিয়ে এইখানে আসবে। এবার এইখান থেকে আমি ট্রেড নিতে পারবো।
এখন আপনার কাছে অনেক হিবিজিবি মনে হইতে পারে, মার্কেটে কয়েকটা সময় দেন, কয়েকটা দিন সময় দিলে বুঝবেন যে আসলে ওইটা হিবিজিবি না হিবিজিবি না। যদিও আপনার কাছে ক্লাসগুলো থাকবে, আপনার প্যারা নেওয়ার কিছুই নাই, একদম কুল থাকবেন ইনশাল্লাহ। এই জিনিসটা কি? রাইজিং ওয়েজ। কেমনে রাইজিং ওয়েজ? এটা ঘটবে কই? আপ ট্রেন্ডে। জাস্ট এইটার বিপরীত, জাস্ট এই যে জিনিসটা দেখাইছিলাম এটার বিপরীত। কেমনে? মার্কেট আপের দিকে যাচ্ছে, আমি দেখতেছি প্রাইস রাইজিং হচ্ছে, আপের দিকে যাচ্ছে, বাট যদিও আপের দিকে যায়, আপনার এখানে সেলিং প্রেশারটা কই? এই যে এইখানে, যদিও ভলিউম, এখানে ভলিউমটা ম্যাটার করে। এখন একটু আগে বলছি যে আপনার যখন ফলিং দেখবেন তখন ভ্যালিড ফলিংটা দেখবেন আপ ট্রেন্ডে। তাহলে আমরা যদি এখানে রাইজিং দেখি, আপ ট্রেন্ড ক্যান্সেল, ডাউন ট্রেন্ডে দেখব, কারণ ট্রেন্ড যখন ডাউন থাকবে এইটা হয়ে যাবে আমার পুল ব্যাক। মার্কেটে এখান থেকে পর্যন্ত গেলে পরে ক্যারেক্টার চেঞ্জ হবে। তাহলে আমি এখানে দেখব প্রাইস রাইজ হচ্ছে, বাট আলটিমেটলি এখান থেকে কিন্তু প্রাইস রাইজ হচ্ছে না, মানে বায়ার প্রেশাররা রাখতে পারতেছে না, সেলাররা মার্কেটটা দাবায় রাখছে। বাট এখানে যদি ভাঙ্গা যায় উপরে, তখন আমি ট্রেড নিতে পারবো। বাট যদি না ভাঙ্গে, নিচের দিকে ভাঙ্গে, তখন আমি এগ্রেসিভলি ট্রেড নিতে পারবো, কারণ আমার ট্রেন্ড ডাউন লাইক দিস। এটা হলো আমার আপ ট্রেন্ডের কারণে কিন্তু এটা ভ্যালিড কাজ করছে। বাট এখানে আমি ডাউন ট্রেন্ডে আসলে রাইজিং ফলিংটা খুঁজবই না। তাহলে ডাউন ট্রেন্ডে আমরা ফলিং খুঁজবো না, ডাউন ট্রেন্ডে ফলিং খুঁজবো না, এবং রাইজিংটা আপ ট্রেন্ডে খুঁজবো না, কারণ তাহলে আমি ট্র্যাপটা বুঝবো না, কারণ আমি ট্রেন্ডের বিপরীতে ট্রেডই করতে চাই না। এখানে যদি আমি রাইজিং দেখে ট্রেড করতে চাই, আপনি পারবেন না, কারণ শুধু শুধু ট্রেন্ডের বিপরীতে যায় আপনি এই বকর চক্কর রিজেকশনে আসলেও ট্রেড করতে পারবেন না, কারণ এখানে প্রত্যেকবার মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করতেছে, প্রত্যেকটা বার কিন্তু মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করতেছে, আপনি শুধু ট্র্যাপই হবেন। এই দেখেন, এই যে একটা ব্রেক অফ স্ট্রাকচার, এই যে একটা ব্রেক অফ স্ট্রাকচার, আপনি কেমনে বুঝবেন কি হচ্ছে? দরকার নেই, এটা শুধু একমাত্র আমি ডাউন ট্রেন্ডে দেখব, আপ ট্রেন্ডে দেখব না। তাহলে রাইজিংটা ডাউন ট্রেন্ডে দেখব, আর ডাউন ট্রেন্ডে দেখব, এবং ফলিংটা আপ ট্রেন্ডে দেখব। এটা কি প্যাটার্ন ছিল? এটা কন্টিনিউশন চার্ট প্যাটার্ন ছিল। মার্কেট যে ডিরেকশনে আছে ওই ডিরেকশনেই থাকবে, চেঞ্জ করবে না। যদি চেঞ্জ করতে যায় তখন আমার এই জিনিসগুলো ঘুরতে হবে, রিভার্সাল প্যাটার্ন ঘুরতে হবে। আর আপনি যদি দেখেন ওই ঘুরে প্যাঁচায়া সব সেমই, রিভার্সাল প্যাটার্নের ভিতরে যা আছে সব সেমই। এই যে ডাবল টপ ডাবল বটম, আমরা এটা ক্লিয়ার করছি। হেড অ্যান্ড শোল্ডার দরকার নাই। এই যে ফলিং উইচ রাইজিং উইচটা আমরা বুঝাইছিলাম। দেন এইখানে আমি বুলিশ ইনভার্টেড হ্যামার, মানে এটা আপ ট্রেন্ডে ঘটলে এটা ডাউন ট্রেন্ডে ঘটবে, সেম জিনিস। বুলিশ ওয়েজ, এই যে যেটা দেখাইছিলাম ওইখানে কিন্তু আপনারা দেখাইছে, যেমন এই যে পিকচারটা, ওয়েজের যে পিকচারটা, এইখানে আপনারা দেখাইছে যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আপনি কেমনে ইউজ করবেন। বাট আলটিমেটলি যে চার্ট, এই চার্টে আপনারা বলছে দরকার নেই, কারণ রাইজিংটা একমাত্র আমি আপ ট্রেন্ডে দেখব, ফলিংটা একমাত্র ডাউন ট্রেন্ডে দেখব। বুঝছেন? ওকে, দেন আমরা এই যে ট্রিপল টপ সম্পর্কেও জানছিলাম। এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল, এটা আমরা জানি কেমনে এক্সপ্যান্ড হবে মার্কেট। যদি ডাউন ট্রেন্ডের মার্কেট আস্তে আস্তে এক্সপ্যান্ড হইতে থাকে, মানে বায়ারেরা এন্ট্রি নিচ্ছে, কারণ এখান থেকে সেলাররা যেই পরিমাণে মার্কেট নিচে নিয়ে আসতেছে, বায়ারেরা উপরে বেশি নিচ্ছে। সেলাররা যা নিয়ে আসতেছে বায়ারেরা তা বেশি নিচ্ছে। এটা এক্সপ্যান্ড, এটা আমরা বলছি। শুধু প্র্যাকটিস করবেন আর আস্তে আস্তে দেখবেন সব হয়ে গেছে। এটা কি? বেয়ারিশ এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল। মার্কেট আপ ট্রেন্ড আস্তে আস্তে বড় হচ্ছে, প্রেশার কার? সেলারের প্রেশার, কারণ আপ ট্রেন্ডে যখন এত বড় বড় সেলিং আসতেছে, আমি মার্কেটের ভলিউম দেখব, দেন এখান থেকে ট্রেড নিব। তাহলে এটা আমার রিভার্সালের যতগুলো ট্রেড আছে সব। এবার আমি যদি কন্টিনিউশনে যাই, কী কী আছে? বুলিশ প্যানেন্ট, কারণ কন্টিনিউশন জিনিসটা হবেই শর্ট টাইমের জন্য, কন্টিনিউশন জিনিস হবেই শর্ট টাইমের জন্য। আর প্যানেন্ট এবং ফ্ল্যাগ যে জিনিস, ওইটাই শর্টার টাইম ফ্রেমে কাজ করে। এখন কন্টিনিউশন কেন শর্টার টাইম ফ্রেমে হবে? কারণ একটা মার্কেট আপে যাচ্ছে, হয়তো পুলব্যাক নেবে অথবা মোটামুটি প্রাইজের কারেকশন করবে, আপেই যাবে। সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হলো শর্টার টাইম ফ্রেম। যদি চ্যানেলভাবে ড্র করে এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে ভ্যালিড, এটা হবে ফ্ল্যাগ। আর যদি প্রাইস কন্ট্রাক্ট হয়, এটা হয়ে যাবে আপনার প্যানেন্ট। বাট মার্কেট যাবে কই? আপ ট্রেন্ডের দিকে। একটা ট্রেন্ড যদি ওর ক্যারেক্টারেই থাকে, মাঝখানে একটা গ্রিন, যেমন এইখানে দেখেন, এই দেখেন ট্রেন্ড কিন্তু ওর ক্যারেক্টারে আছে। ট্রেন্ড যদি ওর ক্যারেক্টার থাকে, এই যে মাঝখানে কি, এই জিনিসটার আমরা কি বলবো? জাস্ট পুলব্যাকও বলতে পারি, প্রাইজের কারেকশানে বলতে পারি। যেমন এই যে এইখানে ও ডিরেকশনেই আছে, বাট শর্টার টাইম ফ্রেমের জন্য মার্কেটটা সাইডওয়েজ বানাইছে। ও কোনো ধরনের পুলব্যাক টুলব্যাক কিছুই দেয় নাই। তাহলে এই যে জিনিস, এই জিনিসটা কি হবে? শর্টার টাইম ফ্রেম যেহেতু, কন্টিনিউশন ট্রেন্ড হবে। আর এইখানেই
ফ্ল্যাগ এবং প্যানেন্ট কাজ করবে। এবার আপনি যদি কন্টিনিউশনে যান এখানেও আপনার ওয়েজ মোয়েজ বলবে, যদি লঙ্গার টাইম ফ্রেমে হয়ে যায় ওয়েজ হয়ে যাবে। হয় না যে আপ ট্রেন্ডের ভিতরে একটু আগে যেটা আমরা দেখলাম, এই যে মার্কেট আপ ট্রেন্ড এখানে হয়ে গেছে, এটা লম্বা টাইম ফ্রেমে হইলে ওয়েজ বলবো, শর্টার টাইম ফ্রেমে হইলে প্যানেন্ট বলবো বা ফ্ল্যাগ বলবো। দ্যাটস ইট। টপিক আজকে অনেক হিবিজিবি, এই জন্য আজকে আর করাবো না। প্রায় 1 ঘন্টা 10 মিনিট, ঘন্টা গুনা লাভ নেই ভাই, অনেকগুলো জিনিস তো পিডিএফগুলো দিয়ে দিব। প্রত্যেকটা অ্যাটলিস্ট একবার মার্কেটে খুঁজেন যে কই ঘুরছে। আর এর থেকেও বেশি কথা, আপনি ভিডিওটা দেখবেন আর বারবার একটু প্র্যাকটিস করেন, তা না হইলে সম্ভব না, বুঝছেন। আশা করি ক্লাসটা থেকে কিছু নিবেন, বাট প্র্যাকটিস করেন ভাই। এখন এটার সামনে অনেক বেশি হিবিজিবি করলে হবে না। আগামীকালকে আমরা বাইনারি শিখবো, এর পরের দিন আমরা ট্রেড নিব ইনশাআল্লাহ। কালকে একদিনে বাইনারি সব শেষ হয়ে যাবে, লম্বা ক্লাস নিব, বাইনারি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই তাহলে ক্লাস শেষ করলাম, দোয়া করেন। এই ব্যাচে আপনাদের মেবি 16টা ক্লাস নিতে হবে, বুঝছেন। 16টা ক্লাস নিলেও মেবি হবে না, দেখি, কারণ আপনাদের প্রবলেম সলভিং একটা ক্লাস নেওয়া লাগবে। সবার সমস্যা নিয়ে সব কথাবার্তা বলবেন। আজকে কোনো কোশ্চেনের উত্তর নিব না ভাইয়া, বুঝছেন, কারণ এইখানে কোশ্চেন উত্তর নেওয়ার কিছুই নেই। আপনি এটা প্র্যাকটিস করবেন। বাইনারি যেদিন করব এর পরের দিন আমরা মূলত মার্কেটের ফান্ডামেন্টালগুলো জানবো, ক্রিপ্টোর ফান্ডামেন্টাল কেমনে খুঁজে ওইটা জানবো, ফরেক্সের ফান্ডামেন্টাল, তারপর আপনার নিউজের মাধ্যমে কেমনে ট্রেড করবেন, এই জিনিসগুলো যেদিন দেখব এর পরের দিন আমরা একটা ক্লাস নিব প্রবলেম সলভিংয়ের। ওই দিন আমরা 4-5 ঘন্টার ক্লাস নিব, সবাই কোশ্চেন মোশন লেখা দিবেন, এটা বলা হবে, সমস্যা নেই, ওইটা হবে লাস্ট প্রবলেম সলভিং ক্লাস, বুঝছেন। সো আজকে কোনো প্যারা নিব না, শুধু ঝামেলা একটা। তাহলে আজকে রাখি ভাইয়া, আসসালামু আলাইকুম।